বাবা কাজে চলে যাওয়ার পরে রাতে মা তার দুই হাত পিছনে দিয়ে আমার রুমে আসে। মা, কিছু বলবে? বলবো না, করব। কি? তোকে আদর করব। সেদিন না তোর বাবার কাছে আমার নামে বিচার দিলি, কারণ আমি তোকে আদর করি না। তো ভাবলাম আজকে তোকে একটু আদর করি। সত্যি বলছো মা? তুমি আমাকে আদর করবে? খুশিতে লাফ দিয়ে মায়ের কাছে এসে বললাম। হ্যাঁ বাবা, সত্যি বলছি, একটু আমার কাছে আসো, না হলে তো তোমাকে আদর করতে পারবো না। এই তো এসে গিয়েছি, এখন অনেক আদর করো মা। মায়ের কাছে যাওয়ার সাথে সাথেই মা আমার গায়ে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। মা, তুমি আমাকে মারলে কেন? বাবা, আমি তো তোমাকে মারিনি, আমি তো তোমাকে আদর করছি। কিন্তু এটা কোন ধরনের আদর? আমার আদর এমনই। কিন্তু তুমি তো ভাইয়াকে অন্যভাবে আদর করো। খুব শখ না ভাইয়ার মতো আদর খাওয়ার? হ্যাঁ, অনেক শখ। এই বয়সে বড় ভাইয়ের সাথে হিংসা করছিস? আরো তো বছর পরেই রয়েছে। কথাটা শেষ করে মা পিছন থেকে আরেক হাত বের করে, আর সেই হাতে ছিল একটা লাঠি। সেই লাঠি দিয়ে আমাকে মারতে শুরু করে। মা আমাকে মারতে থাকে আর বলতে থাকে, কত বড় সাহস তুই আমার আর আমার ছেলের বিরুদ্ধে তোর বাবার কাছে বিচার দিস, আমার ছেলের সাথে হিংসা করিস। মা এসব বলতে থাকে আর মারতে লাগলো। অন্যদিকে আমি ব্যথায় করে চিৎকার করতে লাগলাম আর বলতে লাগলাম, মা আর মেরো না, খুব ব্যথা পাচ্ছি, প্লিজ মা আর মেরো না, খুব কষ্ট হচ্ছে। আমি ব্যথায় কাঁদতে বললাম, তোর জন্য আমাকে আমার স্বামী থাপ্পড় মেরেছে, তাহলে তুই ভাবিস কি করে তোকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব? খুব শখ না বাবার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করার? ও মা, আমি কথা দিচ্ছি আমি আর জীবনেও তোমাদের বিরুদ্ধে বাবার কাছে কিছু বলবো না, তবু আমাকে মেরো না, খুব কষ্ট হচ্ছে গো। কেন বাবা, তোমার না খুব শখ মায়ের আদর খাওয়ার? তাহলে এখন যখন আদর করছি তাহলে না করছো কেন? মা গো, আমি তো এমন আদর চাইনি এমন আদর। তুমি ভাইয়াকে যেমন ভাবে আদর করো তেমন আদর চেয়েছিলাম। আবার আমার ছেলের সাথে নিজেকে তুলনা করে হিংসা করছিস? এত মার খাওয়ার পরেও তোর শিক্ষা হয়নি? না মা, মা আমি ভাইয়ের সাথে নিজেকে তুলনা করছি না, আর না হিংসা করছি। প্লিজ মা, আমাকে আর মেরো না। তা হবে না। আজকে যখন তোমাকে আদর করতে এসেছি, তখন সম্পূর্ণ আদর না করে ছাড়ছি না। কথাটা শেষ করে আরো জোরে জোরে মারতে লাগলো, আর আমি চিৎকার করতে করতে ছটফট করতে লাগলাম। আরো কিছু সময় মারার পর মা যখন দেখলাম আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, তখন মারা বন্ধ করে দিল। আজকের মতো ছেড়ে দিলাম। এরপর থেকে যদি কখনো দেখেছি বা শুনেছি তুই আমার আর আমার ছেলের বিরুদ্ধে তোর বাবার কাছে বিচার দিয়েছিস বা আমার ছেলের সাথে হিংসা করেছিস, তাহলে এর চেয়ে বেশি মারবো। ব্যথার কারণে আমি কিচ্ছু বলতে পারছি না। শুধু তাই নয়, আজকে রাতের ভাতও তোর বন্ধ। কথাটা শেষ করে মা আমার রুম থেকে চলে গেল, আর আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। এই কারণেই বুঝছি তোর ভাই আর তোর মা তোর সাথে যা করতো তা কাউকে বলতি না। হ্যাঁ, এবার তো বুঝেছিস আমি এত কথা বা তোদের ভাষায় প্যাঁচাল কেন মারলাম। হ্যাঁ, এত সময় তোদের আমার মায়ের অবহেলার কাহিনী শুনলাম, আর এখন তোদের শোনাবো আমার ভাইয়া আমাকে প্রথম মারার কাহিনী। আচ্ছা, তাহলে বলতে শুরু কর। সেদিনের পর বাবা আসার আগেই আমি সুস্থ হয়ে উঠি। তারপর থেকে মা আর ভাইয়া আমার সাথে আগের ব্যবহার করলেও আমি আর কখনো বাবাকে কিছু বলিনি। তারপর দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। মায়ের পেটে নিধি আসে। মায়ের পেটে নিধি আসার পর থেকে মা কেমন যেন পরিবর্তন হয়ে যায়। আমার সাথে তেমন আর খারাপ ব্যবহার করে না, সবসময় আমাকে ভাইয়ের মতোই আদর করে। মায়ের এমন পরিবর্তনে আমি অনেক খুশি হয়েছিলাম, আর মনে মনে চেয়েছিলাম মা জানি সবসময় এরকমই থাকে। কিন্তু কথায় আছে না, কিছু কিছু চাওয়া কখনো পূরণ হয় না, তেমনই আমার চাওয়াটাও পূরণ হয়নি। নিধি তখন 3 কি 4 বছর বয়স, আধো আধো কথা আর হাঁটা শিখেছে। একদিন মা আমার কাছে নিধিকে রেখে কাজে যায়। ভাইয়া রুমে কোনো একটা কাজ করছিল, বাবা বাড়িতে ছিল না, তাই মা আমার কাছে নিধিকে খেলতে দিয়ে গিয়েছিল। ছোট থেকে অবশ্য কেন জানি নিধি আমার কোলে আসলেই সবসময় হাসতে থাকতো। যতই কান্না করতো না কেন আমার কোলে আসলেই সবসময় হাসতো, তাই মাও সবসময় আমার কাছে নিধিকে দিয়ে রেখে যেত। তো সেই দিনও আমি নিধিকে কোলে নিয়ে আমাদের ঘরের পাশের বাগানে যাই। সেখানে গিয়ে দেখি বিজয় তার কুকুরকে নিয়ে এসেছে। নিধি বাগানে খেলতে ভালোবাসে, তাই আমি নিধিকে বাগানে ছেড়ে দিই আর নিজে বিজয়ের কুকুরের কাছে চলে যাই, কারণ বিজয়ের কুকুরটা আমার অনেক ভালো লাগতো। আমি বিজয়ের কুকুরের সাথে খেলতে থাকি। কিছু সময় পরে আমার কানে নিধির কান্নার শব্দ আসে। আমি নিধির দিকে তাকিয়ে দেখি বিজয় একটা ফুল নিয়ে নিধির সাথে টানাটানি করছে।
আর তাই নিধি কান্না করছে। আরে বিজয়, তুই নিধির সাথে এমন করছিস কেন? এইটা বলে আমি ওদের দিকে যেতে লাগলাম। আমাকে বিজয় ওদের দিকে এগিয়ে যেতে দেখে নিধিকে হালকা ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিধি পাশে থাকা একটা ইটের উপর পড়ে যায় আর নিধির মাথা কিছুটা ফেটে যায়। নিধি আহ করে চিৎকার করে কান্না করতে থাকে। আমি দৌড়ে বিজয়ের দিকে যেতে লাগলাম আর বলতে লাগলাম, বিজয়, তুই একটা ভুলের জন্য আমার বোনকে ব্যথা দিলি কেন? আজকে তো তোকে আমি মেরে ফেলবো। আমার কথা শুনে বিজয় ভয় পেয়ে দৌড়ে চলে গেল, কারণ আমি কিছুটা রাগী স্বভাবে ছিলাম আর নিধির উপর অনেকটা দুর্বল। বিজয়ের পিছনে বিজয় কুকুরটাও দৌড়তে লাগলো। তার সাথে আমিও বিজয়কে মারার জন্য ওর পিছনে দৌড়তে লাগলাম, কিন্তু বিজয় ওদের বাড়ির ভিতরে চলে গেল। অন্যদিকে নিধির কান্নার শব্দ শুনে ভাইয়ার মা দৌড়ে ঘরের বাইরে চলে আসলো। নিধিকে একা একা বাগানের মধ্যে কান্না করতে আর ওর মাথা দিয়ে রক্ত পড়তে দেখে ভাইয়া রেগে গেল আর মা তাড়াতাড়ি নিধিকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে যেতে লাগলো। আমি দৌড়ে আসলাম। আমাকে ভাইয়া নিধির কাছে আসতে দেখি ভাইয়া আমাকে থামিয়ে দিল। সাগর, ওই জায়গায় থেমে যা। ভাইয়া, নিধি কান্না করছে, ওকে একটু আমার কোলে দাও, দেখবে নিধি আর কান্না করবে না। চুপ, একদম চুপ। এতই যখন নিধির উপর ভালোবাসা ছিল, তাহলে ওকে ছেড়ে গিয়েছিলি কেন? আমি তো বলেছি না চুপ, তুই আর একটা কথাও বলবি না। ভাইয়া চিৎকার করে আমাকে ধমক দিল। ভাইয়ার ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ ভাইয়াকে এত রাগতে আমি আগে কখনো দেখিনি। জানি না ভাইয়ার এত রাগের ফল হিসেবে আমার উপরে কি আসতে চলেছে। সেই দিনে আর আমার নিধির সাথে হাসপাতালে যাওয়া হয়নি। নিধিকে বাড়িতে আনার পর আমি নিধিকে দেখতে গেলাম, মা আর বিশেষ করে ভাইয়া আমাকে নিধিকে দেখতে দেয়নি। ভাইয়া আমাকে ধমক দিয়ে আমার রুমে পাঠিয়ে দেয়। সেদিন রাতে মা বা ভাইয়া কেউই আমাকে খাবার খেতে দেয়নি। রাতে ভাইয়া আমার রুমে আসে। আমি বিছানায় জড়সড় হয়ে শুয়েছিলাম। ভাইয়াকে দেখে বিছানায় উঠে বসলাম। ভাইয়া, তুমি আমাকে নিধির কাছে নিয়ে যেতে এসেছো? তোর নিধির কাছে যাওয়ার অনেক ইচ্ছে, তাই না? হ্যাঁ, নিয়ে যাবে আমাকে? এতই যখন ইচ্ছে ছিল, তাহলে নিধিকে ব্যথা পেতে দিলি কেন? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ওকে ব্যথা পেতে দিইনি তো। ভাইয়া কিছু না বলে নিজের প্যান্টের থেকে বেল্ট খুলতে লাগলো। এ কি ভাইয়া, তুমি তোমার বেল্ট খুলছো কেন? কেন খুলছি তুই বুঝি বুঝতে পারছিস না? না তো। দাঁড়া, বুঝাচ্ছি। ভাইয়া আমাকে মারতে শুরু করলো। আহ আহ ভাইয়া, আমাকে মারছো কেন? তোকে মারবো না তো কাকে মারবো? তোর জন্য আমার আদরের বোনটার শরীর থেকে রক্ত পড়ছে। তোকে আমি আজকে ছাড়বো না। ভাইয়া, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। তোর দোষ আছে নাকি না আমি ভালো করেই জানি। ভাইয়া প্লিজ, আমাকে আর মেরো না, খুব কষ্ট হচ্ছে। চিৎকার করে কথাগুলো বলছি আর ব্যথায় ছটফট করছি, তবুও ভাই আমাকে মারা বন্ধ করে দিল। মাও একবার আমার চিৎকার শুনে রুমে এসেছিল, কিন্তু ভাইয়াকে না আটকেই আবার রুম থেকে চলে গিয়েছে। সেই প্রথম দিন ছিল ভাই আমাকে মেরেছে। তারপর থেকে ভাইয়া যখন ইচ্ছে হতো তখন মাথায় রাগ উঠতো। কারণে অকারণে আমার দোষ থাকলে বা না থাকলে সব সময় আমাকে মারতো। সবসময় ভাইয়া নিজের রাগ আমার উপরে ছাড়তো। মাও ভাইয়াকে তেমন কিছু বলতো না। সেই দিনের পর থেকে ওই বাড়িতে আমার জন্য তেমন খাবার রান্না হতো না। সারাদিন রাতে যে কোনো একবেলা আমার ভাগে খাবার জুটতো। অবশ্য যে নিধির জন্য আমাকে ভাইয়া এত মেরেছিল, সেই নিধি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। সবসময় তার আমাকে লাগতো, আর এখনো লাগে। আমাকে ছাড়া তা চলেই না। তার সাথে নিধি বড় হওয়ার পর যে 2 বেলা আমার ভাগে খাবার জুটতো না, সেই 2 বেলা নিধি আমাকে তার ভাগের অর্ধেক খাবার আমাকে খাইয়ে দিত। কথাগুলো শেষ করে হাত দিয়ে চোখ মুছে জয়, রাজু, রিয়া আর আমি দিকে তাকিয়ে দেখি ওদের চোখের কোণেও জল। কিরে, তোদের চোখের কোণে জল কেন? তুই ছোট থেকে এত কষ্ট সহ্য করছিস, এইগুলো এখন আর আমার কাছে কষ্ট মনে হয় না। তবু একটা মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? তোর মা বা ভাইয়ার কি একটু দয়া হয় না তোর উপর? দয়া হলে কি আমার নির্মমভাবে মারতে পারতো? এত অত্যাচার সহ্য করে তুই ওই বাড়িতে থাকতে পারিস কি করে রে? অভ্যাস হয়ে গিয়েছে রে। সাগর, তোর আর এই বাড়িতে থাকতে হবে না। তুই আজকে আমাদের বাড়িতে চলে আয়। না রে, তা হয় না। কেন হয় না? কারণ ওই বাড়িতে আমার পরিবার আছে। যে ভাই তোকে মারে, যে মা তোকে অবহেলা করে, তুই তাদের পরিবার বলছিস? তাদের জন্য ওই বাড়িতে থেকে যেতে চাচ্ছিস? তাদের ছাড়াও তো সেই বাড়িতে আরো মানুষ আছে। তুই কার কথা বলছিস? সেই বাড়িতে আমাকে ভালোবাসার মতো আমার বাবা আছে, আর আমাকে চোখে হারানো আমার প্রিয় বোনটা আছে। ওকে ছাড়া আমি কোথাও গিয়ে শান্তি পাবো না রে। ওখানে থাকলে তোকে ওরা মেরে ফেলবে। আমার বোনের জন্য আমাকে মরতেও হয়, তাহলেও আমি রাজি আছি। এখন সব বাদ দে, ক্লাস করতে হবে, চল। আমাদের আর কথা বলতে না দিয়ে সাগর হাসি মুখে হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে চলে গেল। আমরাও চোখ মুছে ক্লাসে চলে আসি। এই ছিল আমার এতিম বন্ধুর কাহিনী, বুঝেছিস তুই?
এরপর যদি আর কখনো তোদের ওই পাপি মুখ দিয়ে আমার এতিম বন্ধু নামে একটা খারাপ কথা শুনেছি, তাহলে সত্যি করে বলছি, আমি তোদের জিব্বার টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কথাটা মাথায় রাখিস। জয় আরোহী এবং ওর বন্ধুদের হুমকি দিয়ে রাজু, সিয়াম আর রিয়াকে নিয়ে ওদের সামনে থেকে চলে যেতে লাগলো। এত সময় আমার জীবন কাহিনী শুনে আরোহী আর ওর বান্ধবীতে চোখে জল চলে এসেছে। সব থেকে বেশি জল আরোহীর চোখ দিয়ে পড়ছে। তার সাথে আরোহীর অনেক কষ্ট হচ্ছে, কারণ আরোহী যে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কি কি করেছে তার সবকিছু আরোহীর চোখের সামনে ঘুরতে শুরু করে দেয়। আর সেসব ঘটনা আরোহীকে আরো বেশি করে কষ্ট দিতে শুরু করলো। কারণ আরোহী এখন বুঝতে পারছে একটা ছেলে যে ছোট থেকে কষ্ট পেয়ে বড় হয়েছে তার সাথে এমন করাটা ঠিক হয়নি। তাছাড়া আরোহী কানে এখন শুধু একটা কথাই বাজছে, তা হলো, জানো আরোহী, আমি না জীবনে কোনোদিন ভাবিনি কেউ আমাকে কোনোদিন এতটা ভালোবাসবে। হয়তো আগের জন্মে কোনো পূর্ণ করেছিলাম, তাই এই জন্মে তোমার থেকে এত ভালোবাসা পাচ্ছি। কথাগুলোর অন্য কারণ না, কথাটা আমার। কোনো একদিন আমি নিজেই আরোহীকে বলেছিলাম, আর সেই কথাগুলোই আরোহীর কানে বাজছে। এই কথাগুলোর উত্তর যখনই আরোহী আমার কাছে জানতে চেয়েছে তখনই আমি একটা হাসি দিয়ে কথাটা এড়িয়ে গিয়েছি। কখনোই আর আরোহীকে এর উত্তর বলা হয়নি, কারণ আমি চাইতাম না কেউ আমার অতীতের করুণ কাহিনী শুনে আমাকে ভালোবাসুক। অতীতের করুণ কাহিনী শুনে যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে সেটা ভালোবাসা না, বরং করুণা করা হয়। কিন্তু আজকে আরোহী হাড়ে হাড়ে বুঝতে পারছে কেন আমি সেসব কথাগুলো বলতাম। আরোহী, আরোহী কল্পনা জগতে বিভোর। এই আরোহী, রিয়া আরোহীকে ধাক্কা দিল। কিছু বলছি? আরোহী কল্পনা জগৎ থেকে বের হয়ে এসে কথাটা বলল। হ্যাঁ, কি বলছিলি আবার বল। তোর কি মনে হয় ওরা সাগরের ব্যাপারে যা বলে গেল তা কি সত্যি? আমার মনে হয় সত্যি, কারণ আমি যখন সাগরের বাড়িতে যেতাম তখন আমার কেন জানি মনে হতো সাগরের সাথে ওর মা আর ভাইয়ের মধ্যে কিছু একটা সমস্যা চলছে। তুই সাগরকে কখনো জিজ্ঞেস করিস নাই? করেছি। ও তোকে বলেনি? না রে, যখনই জিজ্ঞেস করেছি তখনই মুখের ভেতরে একটা হাসি এনে কথা ঘুরিয়ে ফেলতো। আমি আর ওকে জোর করতাম না। তাই বলে কোনো মা নিজের সন্তানকে এমন অবহেলা করতে পারে? হোক সে এতিম, তবুও তো ছেলে। তাছাড়া সাগরের সাথে যে এত কিছু হয়েছে বা হচ্ছে কখনো তো ওকে দেখে বোঝা যায়নি। আমরা না হয় সাগরের সাথে তেমন মিশতাম না, কিন্তু আরোহী, তুই তো সবসময় সাগরের সাথে থাকতি। তুই কি কখনো বুঝিস নাই সাগরের মনের ভেতরে এত কষ্ট লুকিয়ে রয়েছে? না রে, কখনো আমাকে বুঝতেই দেয়নি ওর মনের ভেতরে এত কষ্ট লুকিয়ে রেখেছে, আর না আমাকে কখনো বলেছে। কান্নার কারণে আরোহীর গলা চেপে আসছে। এই আরোহী, তুই কান্না করছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা। তোর শত্রু জীবনের শুরু থেকে এত কষ্ট পেয়ে আসছে। নীলিমা, এইভাবে বলিস না রে, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কিন্তু কেন? সাগরের জন্য। তুই সব কি বলছিস? তোর আবার কষ্ট হচ্ছে সাগরের জন্য? হাসালি রে, আমি যখন তোকে বারবার বলতাম সাগরের সাথে এমন কিছু করিস না, তখন তো আমার কথার দাম নিতি না, আর এখন বলছিস ওর জন্য তোর কষ্ট হচ্ছে। সত্যি বলছি রে, এখন আমি বুঝতে পারছি আমি এতদিন কি ভুল করেছি। একটা অবহেলিত ছেলেকে ভালোবাসা দেওয়ার পরিবর্তে তার সাথে ছলনা করেছি। পুরোনো দিনের কথাগুলো মনে পড়তে এখন খুব খারাপ লাগছে রে, খুব খারাপ লাগছে। আরোহী, কান্না করিস না, এখন আর কান্না করে লাভ নেই। লাভ আছে কি নেই তা আমি জানি না, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই অপরাধ বোধ আমাকে তিলে তিলে এখন মেরে ফেলবে। এখন এসব ভেবে লাভ নেই। আমার কথা তখন শুনলে তোর আজকে এই দিন দেখতে হতো না। আমি এত কিছু জানি না, আমাকে সাগরের কাছে যে কোনো মূল্যে ক্ষমা চাইতে হবে, না হলে যে আমি বেঁচে থেকেও লাশ হয়ে যাবো রে। সাগরের ঠিকানা তো জয় আর ওরা বন্ধুরাই তোকে দিতে পারবে, আর আমার মনে হয় না ওরা তোকে সাগরের ঠিকানা দিবে। দরকার পড়লে ওদের পা ধরবো, তাও যে কোনো ভাবে সাগরের ঠিকানা নিয়ে ওর সাথে দেখা করে আমি ক্ষমা চাইবই। আরোহী, দেখ ওই দূরের জয় কার জানের সাথে কথা বলছে। ওই যে ওইদিকে তাকিয়ে দেখ। রিয়া কিছু দূরে ইশারা করে। রিয়ার ইশারা করা জায়গায় আরোহী তাকিয়ে কিছু অবাক হয়ে যায়, কারণ জয় যার সাথে কথা বলছে সে যে এখানে আসবে তা আরোহী ভাবতেই পারেনি।
আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরোহী সামনের দিকে তাকিয়ে দেখে জয়, রাজু, রিয়াদ আর সিয়াম একটা ছোট্ট মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে। মেয়েটা কান্না করছে আর ওরা চারজন মেয়েটি চোখের জল বারবার মুছে দিচ্ছে। মেয়েটি বেশি বড় না, মেয়েটি অষ্টম শ্রেণীর ছাত্রী। হ্যাঁ, আপনারা ঠিক ভেবেছেন, মেয়েটার অন্য কেউ না, আমার বোন নিধি। নিধির স্কুল থেকে আমার ভার্সিটি অনেক দূরে, তাই আরোহী নিধিকে এখানে দেখে এতটাই অবাক হয়েছিল। আরোহী, মেয়েটা কে রে? আর জয় ওরা মেয়েটির সামনে এমন করে বসে রয়েছে কেন? মেয়েটি সাগরের বোন নিধি। নিধি? কি ও এখানে কি করে? এখন তো ওর স্কুলের সময়, আর স্কুল তো ভার্সিটি থেকে অনেকটা দূরে। নিধি এখানে আসলো কি করে? আমি জানি না। তাহলে চল একটু এগিয়ে গিয়ে শুনি সাগরের বোনের সাথে ওরা কি বলছে। চল। ওরা এক পা করে নিধির দিকে এগিয়ে আসলো। ওদের থেকে কিছুটা দূরে গিয়ে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনতে লাগলো। জয় ভাই, বলো না আমার ভাইয়া কোথায়, একটু বলো না আমার ভাই কোথায়। তুমি তো জানো আমি ভাইকে ছাড়া থাকতে পারি না, একটু বলো না আমার ভাইয়া কোথায়। পাগলি মেয়ে, তোমার ভাই তোমার কথা রেখেছে। কোন কথা? তুমি বলতে না তোমার ভাইকে এখান থেকে চলে যেতে, যাতে ও আর তোমার মা বাবার আর বড় ভাইয়ের হাতের মান না খায়। তাই তো তোমার ভাই এই শহর থেকে চলে গিয়েছে। তুমি মিথ্যা কথা বলছো, আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি চিনি আমার ভাইকে, আমার ভাইয়া এই শহরে আছে। না রে বোন, আমরা মিথ্যা কথা বলছি না। সাগর সত্যি আমাদের ছেড়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে? আমরা নিজেরাও জানি না রে, সাগর আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছে। তোমরা সবাই মিথ্যা কথা বলছো, আমি বুঝেছি। তোমরা চাও না আমি আমার ভাইয়ের সাথে কথা বলি, তাই তোমরা সবাই আমাকে মিথ্যা কথা বলছো। তোমাকে তোমার ভাইয়ের কাছ থেকে দূরে রেখে আমাদের কি লাভ? আমি এত লাভ ক্ষতির হিসাব জানি না, আর বুঝিও না। আমি শুধু আমার ভাইকে চাই। তোমরা আমার কাছে আমার ভাইকে এনে দাও, না হলে আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাও। তোমার কি মনে হয় সাগর যদি আমাদের কাছে থাকতো তাহলে কি আমরা সাগরকে একা রেখে ভার্সিটিতে আসতাম? আমি এত কিছু জানি না। আমার ভাইকে চাই মানে চাই। সে কবে থেকে ভাইয়াকে দেখার জন্য, ভাইয়ের সাথে কথা বলার জন্য স্কুল পালিয়ে তোমাদের ভার্সিটিতে আসছি। কিন্তু এতদিন না দেখেছি ভাইয়াকে, না দেখেছি তোমাদের। আর আজকে যখন তোমাদের পেয়েছি, যখন আর ভাইয়ার কাছে না গিয়ে বাড়িতে যাব না। নিধি, এটা কিন্তু ঠিক না। কেউ স্কুল পালায়। সাগর যদি কোনোদিন জানতে পারে তুমি স্কুল পালিয়ে এখানে আসছো, তাহলে কিন্তু খুব খারাপ করবে। আমার ভাইয়া রাগ ভাঙিয়ে নেব, তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। অন্য কোনো সময় আসলে আর বাড়ির কেউ জানতে পারলে আমাকে আর বাড়ি থেকে বেরিয়ে হতে দেবে না। তাই বলে স্কুল পালিয়ে এভাবে আসা তোমার একদমই ঠিক হয় নাই। এখন তাড়াতাড়ি চলো। কোথায়? ভাইয়ের কাছে নিয়ে যাবে? না, তোমাকে স্কুলে দিয়ে আসবো। আর ভাইয়া? বিশ্বাস করো, আমরা সত্যি বলছি। সাগর কোথায় আমরা জানি না। সাগর একটু সুস্থ হয়ে আমাদের কাছে একটা চিঠি লিখে তোমাকে দেখে রাখার জন্য বলে চলে গিয়েছে। কোথায় গিয়েছে? তা আমরা নিজেরাও জানি না। তাহলে এখন আমি আমার ভাইয়ের খবর জানবো কি করে? নিধি, কান্না করো না। আমরা যতদূর সাগরকে চিনেছি, সাগর আবার ফিরে আসবে। কবে? ঠিক জানি না, কিন্তু আসবে ঠিকই। কারণ ও তোমাকে অনেক ভালোবাসে। অন্তত তোমার জন্য একদিন ফিরে আসবে। আর আর কি? আর সাগর একদিন না একদিন আমাদের সাথে যোগাযোগ করবেই। কারণ কি জানো? কি? সাগর ওর এই পিচ্চি বোনটাকে খুব ভালোবাসে। তাই পিচ্চিটার খোঁজ না নিয়ে ও বেশি দিন থাকতে পারবে না। আর তাই তো আমরা সব বন্ধুরা মিলে অপেক্ষা করছি সাগরের ফিরে আসার, যাতে ওকে খুব করে বকতে পারি আমাদের না বলে এইভাবে পালিয়ে যাওয়ার কারণে। না, তোমরা কেউ আমার ভাইকে বকবে না। আমার ভাইকে আমি একা বকবো। ঠিক আছে, তুমি একাই বকো। এখন তাড়াতাড়ি চলো, তোমাকে স্কুলে দিয়ে আসি। আর হ্যাঁ, এরপর থেকে আর কোনোদিন এভাবে স্কুল পালিয়ে আসবে না। তাহলে আমি জানবো কি করে তোমাদের সাথে আমার ভাইয়া যোগাযোগ করছে কিনা? তোমার বাবাকে বলিও একটা মোবাইল কিনে দিতে,
আর তারপর আমার কাছ থেকে আমার নাম্বার নিয়ে যেও। সাগর আমাকে ফোন করলে আমি তখন তোমাকে জানিয়ে দিব। আচ্ছা, আমি আজকেই বাবাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে এনে দিতে। সে না হয় বলিও, এখন তাড়াতাড়ি চলো, তোমাকে স্কুলে দিয়ে আসি। হ্যাঁ চল। জয়, রাজু, রিয়াদ আর সিয়াম নিধিকে নিয়ে নিজের স্কুলের দিকে রওনা হলো। অন্যদিকে ওরা নিধিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর রিয়া আরোহীকে বলল, আরোহী, ওরা কি সত্যি সাগরের কোনো খবর জানে না? এইটা কি করে সম্ভব? আরোহী সেদিন না বললো সাগরকে ওর বাবা আর ভাইয়া যখন মারছিল তখন ওরা চারজনই ওকে ওনাদের হাতে থেকে বাঁচিয়ে নিয়ে গিয়েছে। তাহলে ওরা এখন সাগরের কথা জানবে না কেন? ওরা যদি জানতো তাহলে ওরা সাগরের প্রাণপ্রিয় বোনকে মিথ্যে কথা বলতো কেন? এইটাই তো বুঝতেছি না। আরোহী, তুই কি বুঝতে পারছিস ওরা কেন নিধিকে বললো? সাগর কোথায়? আমার মাথায় কিছু ঢুকছে না রে। দেখ, আমার মাথায় দুটো কারণ আসছে যার জন্য ওরা নিধিকে বললো না। কি কারণ? হয়তো ওরা আসলেই জানে না সাগর কোথায়, আর না হলে ওরা চায় না সাগর কোথায় আছে তা কেউ জানুক। ওরা কেন চাইবে না সাগর কোথায় আছে তা কেউ জানুক? ওদের হয়তো সাগর কাউকে বলতে না করেছে। তাছাড়া আরো একটা কারণ হতে পারে। কি কারণ? জয় এবং পাখিরা হয়তো কোনোভাবে বুঝতে পেরেছিল বা আমাদের দেখে ফেলেছিল যে আমরা ওদের পিছনে আছি আর দাঁড়িয়ে ওদের কথা শুনছি, তাই ওরা আমাদের সাগরের কথা জানতে চাচ্ছিল না। এটাও হতে পারে। আরোহী, এখন তাহলে কি করবি? জানি না রে। আরোহী কথাটা শেষ করে হাঁটতে শুরু করলো। আরোহী, কোথায় যাচ্ছিস? বাড়িতে। ক্লাস করবি না? না, আজকে ক্লাস করতে ভালো লাগছে না। কথাটা শেষ করে আরোহী তাড়াতাড়ি হেঁটে ওদের কাছ থেকে চলে আসতে লাগলো। আরোহী তাড়াতাড়ি গেটের বাইরে এসে একটা অটোরিক্সায় উঠে বসলো। তার সাথে বারবার হাত দিয়ে নিজের চোখের জল মুছতে লাগলো। আরোহী অটোরিক্সায় উঠে বারবার ড্রাইভারকে বলে দিচ্ছে কোথায় যেতে হবে। আচ্ছা, আরোহী সত্যি কি নিজের বাড়ির দিকে যাচ্ছে, নাকি আরোহী অটোরিক্সায় করে অন্য কোথাও যাচ্ছে? উত্তরটা না হয় পরের পার্টির জন্য জমা হয়ে থাক। আরোহী অটোরিক্সায় বসে নিজের বাড়িতে যাওয়ার পরিবর্তে দেখতে দেখতে নিজে স্কুলের সামনে চলে আসলো। তার মানে এত সময় ধরে আরোহী অটোরিক্সায় বসে জয়, রাজু, রিয়াদ আর নীলিমাকে অনুসরণ করছিল। আরোহী হয়তো ভেবেছিল নীলিমার কথা ঠিক হবে। জয় এবং বাকিরা ওদের দেখে নিধিকে মিথ্যা কথা বলেছে, আর এখন নিধিকে নিয়ে সাগরের কাছে যাচ্ছে, তাই ওদের অনুসরণ করে এখানে আসা। কিন্তু আরোহী এখানে এসে বুঝতে পারলো ধারণা ভুল। সত্যি জয় এবং বাকিরা নিধিকে নিয়ে ওর স্কুলে দিতে এসেছে। জয় নিধিকে তার বাইক থেকে নামিয়ে দিয়ে বলল, শোনো নিধি, এমন স্কুল পালিয়ে আর কখনো কোথাও যাবে না। তুমি তো জানো সাগর তোমাকে আর তোমার লেখাপড়া নিয়ে কতটা দুর্বল ছিল। ও যদি কখনো জানতে পারে তুমি ওকে খোঁজার জন্য নিজের পড়ালেখা অবহেলা করছো, তাহলে সাগর কত কষ্ট পাবে তুমি নিশ্চয়ই জানো। তুমি কি চাও তোমার ভাই তোমার জন্য কষ্ট পাক? না। তাহলে এমন আর কখনো করিও না। কিন্তু আমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়া কোথায় আমরাও জানি না, কিন্তু আমরা যদি কখনো জানতে পারি তাহলে আমরা তোমাকে নিশ্চয় জানাবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। এবার তুমি স্কুলের ভিতরে যাও। আচ্ছা। আর কখনো যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের বলবি, আমরা সবসময় তোমার পাশে আছি, যেমনটা সাগর থাকতো। মনে থাকবে তো? হ্যাঁ। এখন তুমি স্কুলে যাও আর আমরাও ভার্সিটিতে ফিরে যাই। আচ্ছা। নিধি চোখ মুছতে মুছতে স্কুলের ভিতরে চলে গেল, আর জয় ও বাকিরা ভার্সিটিতে ফিরে গেল। কিন্তু আরোহী আর ভার্সিটিতে না ফিরে সরাসরি বাড়িতে চলে গেল। আরোহী যখন চোখ মুছতে মুছতে বাড়ির ভিতরে ঢুকছিল তখন আরোহী তার মায়ের সামনে পড়ে যায়। আরোহী, তুই কান্না করছিস কেন? কোথায়? আমি তো কান্না করছি না। তাহলে তোর চোখে জল কেন? চোখে কি জানি পড়ছিল, তাই জল বের হচ্ছে। কোথায় দেখি? আমি ফেলে দিয়েছি, আর দেখা লাগবে না। সে না হয় না দেখলাম, কিন্তু তুই আজকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলি কেন? আজকে ক্লাস হয়নি? হয়েছে, আমি ইচ্ছে করেই চলে এসেছি। তোর কি শরীর খারাপ লাগছে? ওহ মা, বললাম না আমি এমনিতেই চলে এসেছি, তারপরেও এত প্রশ্ন করছো কেন? যদি আমার তাড়াতাড়ি বাড়ি ফেরাতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আমি আবার বাইরে চলে যাচ্ছি। তোর বাড়ি ফেরা নিয়ে আমার কি অসুবিধা থাকবে? তাহলে প্লিজ আমাকে আর প্রশ্ন করো না। এমনিতেই ভালো লাগছে না, তার উপর তোমার এই প্রশ্নগুলো আরো বেশি বিরক্ত করছে। আরোহী নিজের রুমে দিকে যেতে যেতে কথাগুলো বলল। সে না হয় হলো, কিন্তু তুই ভাত খাবি না? না, খাবো না। তোমার ভাত তুমি খাও। কথাটা শেষ করে আরোহী নিজের রুমে গিয়ে ধপ্পাস করে দরজাটা লাগিয়ে দিল।
যা বাবা, আমি কি এমন বললাম যার জন্য আমার সাথে এমন করলো? না, এই মেয়ের হাব ভাব আমার মোটেও ভালো লাগছে না। আরোহীর মা কথাগুলো বলেই নিজের রুমে চলে গেল। অন্যদিকে আরোহী দরজা বন্ধ করে কাঁধের ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে মেরে নিজেও লাফ দিয়ে বিছানার উপর শুয়ে পড়লো। আরোহী বিছানায় শোয়া মাত্রই আরোহী চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আরোহীর বারবার শুধু সাগরের কথা মনে পড়তে লাগলো। আরোহী সাগরের কথা মনে করে সাগরের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে চোখ দিয়ে জল ফেলতে লাগলো। আরোহী বারবার যাচ্ছে সাগরের কথা ভাববে না আর কান্না করবে না, কিন্তু তবুও নিজের মনকে বোঝাতে পারছে না। শুধু যে মনকে তা কিন্তু নয়, নিজের চোখের জলও আটকাতে পারছে না। অনেক তো হলো আমার বন্ধু আরোহী আর আমার বোনের কথা। চলুন এবার দেখে আসি কালকে রাতে জয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করে আমার কি হয়েছে আর আমি কোথায় আছি। আর এইদিকে আরোহী কান্না করতে থাকুক। গতকাল রাতে আমি যত ঘুমানোর চেষ্টা করছিলাম, আমার মাথায় তত একটা কথা বারবার এসে আমাকে ঘুমোতে দিচ্ছিল না। কথাটার কারণ জয়ের বলা, তুই সুস্থ হলে তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, তারপর দুই বন্ধু দুই ভাইয়ের মতো থাকবো। জয়ের এই কথাটা বারবার আমার মাথায় ঘুরতে থাকে আর আমাকে ঘুমোতে দিচ্ছিল না। আর এইদিকে আমার মন বলতে থাকে, সাগর এতদিন তো এক পরিবারের তিনটা মানুষের ঘাড়ে বোঝার মতো বসেছিল, যার ফল হিসাবে এখানে পড়ে রয়েছিস। তুই আবারও একজনের ঘাড়ে বোঝা হতে পেরেছিস। জানি জয় তোর বন্ধু, শুধু তাই নয়, ছেলেটাও অনেক ভালো, তার সাথে ওর পরিবারের মানুষও অনেক ভালো। ওনারা যতই ভালো হোক না কেন, ওনারাও তো মানুষ। যেখানে এত বছর ধরে তোর পালিত পরিবারের মানুষ তোকে ঘাড়ের বোঝা ছাড়া কিচ্ছু ভাবলো না, সেখানে ওনারা তোকে কিভাবে বোঝা ভাববে না? সেটা কি হয়? তার উপর তোর প্রাণপ্রিয় প্রেমিকা আরোহী তোর শরীরে যে সুন্দর একটা চরিত্রহীন স্টিল লাগিয়ে দিয়েছে, তাতে কোন পরিবার, বিশেষ করে যাদের বাড়িতে একটা মেয়ে আছে, তারা তোর মতো খারাপ একটা ছেলেকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইবে না। আর জয়ের একটা বোন আছে যে তোর বোনের সাথেই পড়ে, তারাও নিশ্চয়ই তোকে তাদের বাড়িতে রাখতে চাইবে না, যদি তুই তাদের মেয়ের সাথেও কিছু করিস সেই ভয়ে। কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে তারা না করতে পারছে না, ইচ্ছে না থাকতেও তারা তোকে বাড়িতে নিয়ে যাচ্ছে। যদি এত কিছু হওয়ার পরেও তুই এই বাড়িতে যাস, তাহলে কি কোনোদিন জয়ের মা বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবি তাদের নিজেকে ভালো করে প্রমাণ করতে? তোর প্রেমিকা আরোহী তোর নামে যে অপবাদ দিয়েছে তা তো সম্পূর্ণ মিথ্যা না, শুধু একটি অংশ আংশিক মিথ্যা বলেছিল। সাগর এখনো সময় আছে, চলে যায় এখান থেকে। এমনিতেই অনেকের কাছে ঋণী হয়ে গিয়েছিস, সেইগুলো কোনোদিন শোধ করতে পারবি কিনা জানিস না। প্লিজ নতুন করে আর ঋণী হোস না, চলে যায় এখান থেকে, পালিয়ে যা। আমার মন সারা রাত আমাকে এই কথাগুলো বলল। অনেক চেষ্টা করছি একটু স্বার্থপর হয়ে সবার সামনে থেকে যেতে, কিন্তু আমি পারিনি। তাই তো ভোর হওয়ার কিছু সময় আগে সবাই যখন গভীর মগ্ন ছিল, ঠিক তখনই জয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। হাসপাতাল থেকে বেরিয়ে আস্তে আস্তে হেঁটে কোনো মতে কষ্ট করে একটা বাস স্টেশনে গিয়ে একটা টিকিট কিনে বাসে উঠে পড়ি। বাসে টিকিট কিনে বাসে উঠেই পড়েছিলাম, কিন্তু তখনও জানতাম না এই শহর থেকে যাওয়ার পর কি করব, কোথায় যাব। অবশ্য তখন মাথায় এত শত জিনিস আসেনি, তখন শুধু এই শহর থেকে বের হওয়ার চিন্তাই মাথায় ঘুরছিল। এই শহর থেকে বের হয়ে আমি সরাসরি ঢাকা শহরে চলে যাই, বাকি রাতটুকু বাসের ভিতরে ঘুমিয়ে কাটিয়ে দিই। পরের দিন বাস থেকে নেমে একটা দোকান থেকে জলের বোতল কিনে মুখে জল দিয়ে নিই। তারপর একটা দোকান থেকে খাবার খেয়ে সারাদিন এই দিক ওই দিক ঘুরতে ঘুরতে একটা কাজ করতে থাকি, আর শহরটা ঘুরে ঘুরে দেখতে থাকি। কিন্তু আমার কোথাও কাজ পায় না, কারণ আমার শরীরের অবস্থা তখন কিছুটা খারাপ ছিল। দুপুরে আর রাতে একটা হোটেল থেকে খাবার খেয়ে কোনো এক পার্কের কোনো এক বেঞ্চে ঘুমিয়ে পড়ি। পরের দিনও রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে একটা কাজ করতে থাকি। এমনিতে আমি জয়ের মানিব্যাগ থেকে অল্প কিছু টাকা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তাও প্রায় শেষের পথে, তাই আমার মাথায় চিন্তাটা বেরিয়ে চলেছে। সবই ঠিক ছিল, সারাদিন একটা কাজ খুঁজেছি, শরীর অনেক ক্লান্ত। আজকে দুপুরে আর কিছু খাইনি, কারণ আজকে দুপুরে খেলে কালকে সারাদিন না খেয়ে থাকতে হবে। যদি না একটা কাজ পাই। কিছু না খাওয়া অবস্থায় আমি ঢাকা শহরের এই গলিতে একবার তো ওই গলিতে একবার অন্য হয়ে ঘুরছি, আর এই ঘোরার ফলে আমার কপালে আবারও খারাপ কিছু ঘটলো। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। গলির ওই মোড়ে যাওয়ার পর দেখতে পেলাম কিছু দূরে 2-3টা ছেলে একটা মাঝবয়সী মহিলার ব্যাগ নিয়ে টানাটানি করছে। কি হচ্ছে তা ভালো করে দেখার জন্য আমি ছেলেগুলোর সামনে চলে গেলাম। ভাই, যা মনে তা ইচ্ছে, তুই দেখার দরকার নেই, তুই এখান থেকে পালা। বাবা, তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচাও, দেখো না ওরা আমার ব্যাগপত্র টেনে নিয়ে যাচ্ছে। এই বেটি চুপ কর, নাহলে সারা জীবনের জন্য তোকে চুপ করিয়ে দিব। একটা ছেলে মহিলার দিকে ছুরি দেখিয়ে কথাটা বলল। আমি তাকে বললাম, ভাইয়েরা শুধু শুধু ওনাকে বিরক্ত করছেন কেন, ছেড়ে দিন না।
তোর সাহস তো কম না। আমি একবার তোকে না যেতে বলার পরেও এখানে দাঁড়িয়ে কথা বলছিস। কাকি, আপনি আমার সাথে চলুন, ওনারা আপনার কিচ্ছু করবে না, আমি মহিলাটির হাত ধরে বললাম। আমি কি করতে পারবো কিনা তা তোকে দেখাচ্ছি, দাঁড়া। ছেলে তিনটি মহিলাটিকে ছেড়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আশেপাশে কেউ ছিল না, তাই ছেলেগুলো একটু বেশি সাহস দেখাচ্ছে। মহিলাটি ছেলেগুলোর হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালিয়ে গেল। তোর জন্য আমাদের হাত থেকে সোনার হরিণ পালিয়ে গিয়েছে, এর মাসুল তোকে দিতেই হবে। তিনজন একসাথে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে মারতে শুরু করলো। এমনি না খাওয়া আর তার উপরে শরীরে একটা ব্যথা আছে, আবার এই মার, সব মিলিয়ে আমার অবস্থা প্রায় খারাপ। এর মধ্যে আবার একটা ছেলে আমার পেটের ফাঁকে ছুরি ঢুকিয়ে দিয়েছে, যার ফলে আমার শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। আমার চোখ একেবারে বন্ধ হওয়ার কিছু সময় আগে দেখতে পেলাম সেই মহিলাটা আরো কিছু মানুষ নিয়ে আসছে আমার দিকে দৌড়ে। এটা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। অন্যদিকে আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর সেই ছেলেগুলোর মাঝে একজন দেখলো সেই মহিলাটি কিছু মানুষ নিয়ে ওদের দিকে তেড়ে আসছে, তাই বাকিদের ডেকে বলতে লাগলো, এই চল চল পালাও এখান থেকে। কেন? আমি কোথাও যাব না। ওর জন্য আমার হাত থেকে সোনার হরিণ চলে গিয়েছে, ওকে আজকে শেষ করে তারপরে যাব। এতক্ষণ যা মেরেছি তাই অনেক, এরপরে যদি এখানে থাকি তাহলে আমাদেরকে মরতে হবে। আমাদের আবার কে মারবে? ওইদিকে তাকিয়ে দেখ, মহিলাটি কত মানুষ নিয়ে আসছে, পালা এখান থেকে। তারপর সব ছেলেগুলো পালিয়ে গেল। কিছু সময়ের মধ্যেই মহিলাটি এবং বাকি সবাই আমার কাছে এসে দেখলাম আমি অজ্ঞান হয়ে গিয়েছি আর আমার পেট দিয়ে রক্ত বের হচ্ছে, তাই তাড়াতাড়ি আমাকে ধরে হাসপাতালে নিয়ে গেল। টানা 3 দিন পর আমার জ্ঞান ফিরল। আমার জ্ঞান ফেরার পর সেই মহিলাকে আমার পাশে বসা দেখলাম। বাবা, এখন তোমার শরীরটা কেমন লাগছে? ভালো। ঠিক আছে, তুমি তাহলে এখানে একটু বিশ্রাম করো, আমি ডাক্তার ডেকে আনছি। আচ্ছা। মহিলাটি কিছু সময়ের মধ্যে ডাক্তার নিয়ে আমার রুমে ফিরে আসলো। ডাক্তার আমাকে কিছু সময় পরীক্ষা নিরীক্ষা করে সেই মহিলাটির সাথে কথা বলে চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পর মহিলাটি আমার কাছে এসে আমার মাথায় হাত বলতে বলতে জিজ্ঞাসা করলো, বাবা, তোমার বাড়ি কোথায়, ঠিকানা কি? গত 3 দিন ধরে তুমি হাসপাতালে ভর্তি আছো। তোমার এমন কিছু ছিল না যার সাথে তোমার পরিবারের মানুষের সাথে যোগাযোগ করতে পারতাম। এখন যেহেতু তোমার জ্ঞান ফিরে এসেছে, তাহলে তুমি তোমার বাড়ির ঠিকানা বা মোবাইল নাম্বার দাও, আমি তোমার পরিবারের সাথে কথা বলে তাদের এখানে আসতে বলে দিই। হঠাৎ কেন জানি আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে। মহিলাটি অল্প কিছু সময় যেন আমাকে আদর করছে, তেমন আদর কোনোদিন আমার পালিত মাও আমাকে করেনি। হঠাৎ করে এমন ভালোবাসা পাওয়ার কারণে হয়তো না চাইলেও চোখ দিয়ে জলের রাশি বের হতে শুরু করলো। এ কি, তুমি কান্না করছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? না। তাহলে কান্না করছো কেন? আমাকে না জীবনে কেউ এত আদর করেনি, তাই হয়তো চোখ দিয়ে জল বেরোচ্ছে। পাগল ছেলে, তাই বলে কি কান্না করতে হয়? না আসলে। থাক, ওসব কথা পরে শুনবো। এখন বলো, তোমার পরিবারের কারো নাম্বার দাও, তাদের কল দিয়ে জানিয়ে দিই। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি এতিম। কথাটা বলতে কেন জানি খুব কষ্ট হলো। সরি, আমি বুঝতে পারি নাই। সরি বলতে হবে না, তাছাড়া আমি সবসময় এতিম ছিলাম না, কিছুদিন আগে এতিম হয়েছি। মানে? সে অনেক কথা, অন্য কোনো একদিন বলবো। আচ্ছা, কিন্তু তুমি এই শহরে কোথায় থাকো? আমি এই শহরে থাকি না। তাহলে? কিছুদিন হয়েছে এই শহরে এসেছি, আর এসে এইদিকে ওইদিকে একটা কাজ খুঁজতে খুঁজতে সেই দিন আপনার সামনে চলে গিয়েছিলাম। সে নয় হলো, কিন্তু যে কয়েকদিন ধরে এই শহরে এসেছো, সে কয়দিন কোথায় থেকেছো আর কি খেয়েছো? রাস্তার পাশে চায়ের দোকানে বা কোনো এক হোটেলে খেয়েছি, আর পার্কের বেঞ্চে থেকেছি। তুমি আগে যেখানে থাকতে সেখান থেকে চলে আসলে কেন? আর ডাক্তার তোমাকে দেখার পর বলেছিল তোমার শরীরে অনেক মারের দাগ আছে, সেগুলোই বা কোথা থেকে আসলো? বললাম না সে অনেক কথা, অন্য কোনো একদিন বলবো। ঠিক আছে। ইস, দেখেছো, তোমার সাথে এত কথা বললাম অথচ তোমার নামটাই এখনো জানা হলো না। তা তোমার নাম কি? আমার নাম সাগর। খুব সুন্দর নাম। তাহলে এখন আমি একটু ঘুমাই, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, তুমি ঘুমাও, আমি এখানেই আছি। মহিলাটি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর আমি জীবনের মতো মনের শান্তিতে ঘুমোর দেশে পাড়ি জমালাম। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। এই দিনগুলো মহিলাটি আমাকে অনেক আদর করেছে, তার সাথে অনেক সেবাও করেছে। দিনের অনেকটা সময় আমার সাথে হাসপাতালে থেকেছে। মহিলাটি যতদিন এখানে এসেছে ততদিন তার সাথে আর স্বামীও এসেছে। মহিলাটি যেমন ভালো, তেমনি তার স্বামীও অনেক ভালো। মহিলাটির সাথে উনিও আমাকে অনেক আদর করেছে।
আর তাদের দুজনকে দেখে আমার অনেক বড় লোক মনে হচ্ছিল, কারণ তাদের পোশাক অনেক দামি। এখন আমি আগের চেয়ে অনেকটাই সুস্থ। সেদিন মার ও আগের মার দুইটার ব্যথা এখন আমার শরীরে নেই বললেই চলে। তো মহিলাটি তার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব, জি বলুন। আমরা কি আমাদের রোগীকে বাড়িতে নিয়ে যেতে পারি? হ্যাঁ, কবে নিয়ে যেতে পারবো? আপনারা চাইলে কালকে সকালেই ওনাকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। এখন তাহলে আমরা চলি। আচ্ছা। মহিলাটি আর তার স্বামী ডাক্তারের রুম থেকে বেরিয়ে আসলো। তারপর মহিলাটি তার স্বামীকে বলল, শুনছো? হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, সাগরকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যাব। এমনিতে একটা ছেলে সন্তান পাওয়ার জন্য আমরা কম চেষ্টা তো করলাম না। আর সাগরের যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে ওকে আমাদের সাথে নিয়ে চলি। কথাটা তুমি অবশ্যই খারাপ বলো নাই। সাগরের মতো এমন ছেলে এখন অনেক কম পাওয়া যায়। নাহলে কি কেউ নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাতো? হ্যাঁ, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। কোন জায়গায়? সাগরকে আমাদের সাথে যেতে রাজি হবে? চলো একবার বলে দেখি। জানো, আমার না বারবার একটা কথা মনে হচ্ছে। কি কথা? আমার কেন জানি মনে হচ্ছে সাগরের মনের মাঝে অনেক কষ্ট লুকিয়ে রয়েছে। তুমি কিভাবে জানলে? সাগর কি তোমাকে বলেছে? না, বলে নাই, কিন্তু আমার মায়ের মন তো, তাই সবকিছু বুঝতে পারি। ও হ্যাঁ, এখন চলো গিয়ে ওকে জিজ্ঞাসা করি আমাদের সাথে যাবে কিনা। হ্যাঁ চলো। তারপর ওনারা আমার রুমে আসতে লাগলো। এইদিকে আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি, আবার আমি ঋণী হয়ে গেলাম। এই হাসপাতালে কবে থেকে রয়েছি, না জানি কতটা বিল উঠেছে, আর এতটা আমি শোধ করবো বা কি করে। আর না, যতটা সম্ভব আমাকে এখান থেকে চলে যেতে হবে। আর না, নাহলে হাসপাতালের বিল আরো অনেক বেড়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে একটু খারাপ লাগছিল, কারণ হাসপাতাল থেকে চলে গেলে ওই মহিলাকেও ছেড়ে যেতে হবে। জীবনের প্রথম এই মহিলা থেকে মায়ের ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু তাও হারাতে হচ্ছে। আমি মন খারাপ করে এইসব চিন্তা করছি। তখন এই মহিলাটি আর তার স্বামী রুমে আসলো। সাগর, কি চিন্তা করছো? কিছু না। তোমার জন্য একটা সুখবর আছে। কি? কালকেই তোমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিবে। ও ভালো। আমি কিছুটা মন খারাপ করেই বললাম। সাগর, কিছু না মনে করলে তোমাকে একটা কথা বলি। জি বলেন, এদের কিছু মনে করার কি আছে? অবশ্যই কথা না, তোমার কাছে কিছু চাওয়ার ছিল। আমার কাছে আবার কি চাইবেন? আমার তো দেওয়ার মতো কিছুই নেই। আছে, তাই তো চাচ্ছি। আচ্ছা বলুন, যদি সম্ভব হয় অবশ্যই দেন। তুমি কি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে? মানে? মানে কালকে হাসপাতাল থেকে তোমাকে নিয়ে আমরা আমাদের বাড়িতে যাব। সেখানে তুমি আমাদের ছেলের মতো বাকি জীবনটা পার করবে। তোমার তো যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই, আর কোনো পরিবারও নেই, তাই তোমার এই মা তোমাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইছে। প্লিজ না করো না। আমরা অনেক আশা নিয়ে তোমার কাছে এই আবদারটা করেছি। ঈশ্বর আমাদের কোনো ছেলে সন্তান দেয়নি, কিন্তু তোমাকে পাওয়ার পর কেন জানি মনে হচ্ছে আমরা আমাদের ছেলেকে পেয়ে গিয়েছি। তাই বলছি, যাবে কি আমাদের সাথে? আমি আপনাদের সাথে? তারপর আমি ওনাদের যা বললাম তা শুনে হয়তো ওনারা অনেক খুশি হয়েছিল বা অনেক কষ্ট পেয়েছিল। এর মধ্যে কোনটা হয়েছিল তাতে পরের পার্টে জানতেই পারবেন। আমি আপনাদের সাথে যেতে পারবো না। কেন যেতে পারবে না? আমরা কি খারাপ মানুষ, নাকি আমাদের অজান্তে তোমার সাথে কোনো অন্যায় করে ফেলেছি? না, আপনারা খারাপ মানুষ নন, বরং অনেক ভালো মানুষ। আমি একটা অপরিচিত ছেলে, আমার অতীতের কাহিনী না জেনে আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছেন। এটাই প্রমাণিত হয় আপনারা কত ভালো মনের মানুষ। শুধু তাই নয়, আপনারা আমার অনেক সেবাও করেছেন। তাহলে আমাদের সাথে যেতে তোমার আপত্তি কোথায়? কেন জানি তোমাকে প্রথম দেখাতেই তোমাকে আমাদের অনেক আপন মনে হয়, তাই আমরা চাচ্ছিলাম তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে। বিশ্বাস করুন, আমিও চাই আপনাদের সাথে আপনাদের বাড়িতে যেতে, আপনাদের সাথে সারাটা জীবন কাটাতে। কারণ এই কয়েকদিনে উনি আমাকে আমার পালিত মায়ের চেয়েও হাজার হাজার গুণ বেশি ভালোবাসা দিয়েছেন। এত ভালোবাসা যে আমি কোনোদিন পাবো আমি কল্পনাও করতে পারিনি। আমার এত ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আপনাদের সাথে যেতে পারবো না। কেন, কোথায় অসুবিধা? তোমার যদি কোনো কিছু ইচ্ছে থাকে তাহলে আমাদের বলো, আমরা তোমার সেই সব ইচ্ছে পূরণ করে তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। আমার তেমন কোনো ইচ্ছে নেই। কিন্তু কি? কিন্তু আমি চাই না কারো ঘাড়ে বোঝা হতে। আমি চাই না আর কারো আশ্রয় বেঁচে থাকতে। এত বছর অন্যের আশ্রয় থেকে বাঁচাতে বাঁচতে কখন যে নিজে নিষ্ক্রিয় হয়ে গিয়েছি নিজেও জানি না। তুমি এসব কি বলছো? তুমি আমাদের ছেলে হিসাবে আমাদের বাড়িতে থাকবে, আর ছেলেও কি কোনোদিন মা বাবার ঘাড়ে বোঝা হয় নাকি? হয়,
আপনি হয়তো জানেন না। তোমাকে কে বলেছে যে ছেলেরা মা বাবার ঘাড়ে বোঝা হয়? কেউ বলেনি, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার নিজের জীবনে এমনটা হয়েছে। নিজের জীবনে এমন হয়েছে মানে? মানে এত বছর আমাকে যারা পালন করেছে, আমার মা বাবা, আমার পরিবার, কিছুদিন আগেই তারাই বলেছে আমি তাদের ঘাড়ের বোঝা। কি? হ্যাঁ, আর আপনি সেদিন বলেছিলেন না আমার শরীরে এত মারের দাগ আসলো কোথা থেকে? এই দাগগুলোই সব প্রমাণ। কিসের প্রমাণ? আমার পালিত মা বাবা আমাকে তাদের ঘাড়ে বোঝা বলেছে, তার প্রমাণ। তারা আমাকে কুকুরের চেয়েও বেশি খারাপ ভাবে, আর সেইভাবে মেরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই সব তার প্রমাণ। তারা আমাকে একটুও ভালোবাসে না, এই সব তার প্রমাণ। তোমার পালিত মা বাবা তোমাকে তাদের ঘাড়ের বোঝা বলবে কেন? আর কেনই বা তারা তোমাকে এইভাবে মারবে? তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো না প্লিজ, আমরা তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার কথা বুঝতে হলে আপনাদের আমার অতীতের কাহিনী শুনতে হবে। তুমি বলতে শুরু করো, আমরা শুনছি। কিন্তু আমি আপনাদের একটা শর্তে অতীতের কাহিনী বলবো। কি শর্ত? আমার অতীত শোনার পর আপনারা আমার উপর করুণা করতে পারবেন না। আচ্ছা। তারপর আমি তাদের আমার অতীত বলতে শুরু করলাম। মার ভাইয়ের অবহেলা, অত্যাচার থেকে শুরু করে জয় এবং বাকিদের সাথে বন্ধুত্ব, আরোহীর সাথে ঝামেলা, তারপর প্রেম, আরোহীর আমার প্রতি প্রতিশোধ নেওয়া, বাবার ভাই আমাকে কুকুরের মতো মেরে বাড়ি ছাড়া করা, সব কিছু ওনাদের বললাম। কথাগুলো বলতে বলতে কখন আমার চোখ দিয়ে জল চলে এসেছে আমি নিজেও জানি না। সবকিছু বলা শেষ করে আমি হাত দিয়ে নিজের চোখের জল মুছে সামনে তাকিয়ে দেখি ওনাদের চোখেও জল। এ কি, আপনারা কান্না করছেন কেন? কোনো মা বাবা কি তার সন্তানদেরকে এভাবে মারতে পারে? নিজের সন্তানদের না মারতে পারো, কিন্তু রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তানকে হয়তো ঠিকই মারতে পারে। আচ্ছা, তোমাকে তোমার পরিবার কখন কুড়িয়ে পেয়েছিল? মানে তোমাকে যখন কুড়িয়ে পেয়েছিল তখন তোমার বয়স কত ছিল? তা আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি বাবা আমাকে যখন কুড়িয়ে নেয় তখন আমি একেবারে ছোট ছিলাম না। একেবারে ছোট থাকলে হয়তো আমি বেঁচে থাকতাম না, কারণ ছোটবেলায় মা আমাকে একদম দেখতে পারতো না। আর আমি বাচ্চা অবস্থায় থাকলে আমাকে নিশ্চিত না খেয়ে মরতে হতো। অবশ্য তখনই হয়তো আমার জন্য ভালো হতো, অন্তত এত কষ্ট তো পেতে হতো না। একটা দিব কানের নিচে, কি সব অলক্ষণে কথা বলছিস? আর যদি কখনো তোর মুখ দিয়ে এসব কথা শুনি তাহলে তোর খবর আছে, এই আমি বলে দিলাম। সরি। কালকে সকাল সকাল তৈরি থাকিস, আমরা এসে তোকে নিয়ে যাব। আমি যাব না। আরেকবার না বললে এবার সত্যি সত্যি কানের নিচে একটা লাগিয়ে দিব। ভালো ভালো বলছি, তৈরি হয়ে থাকিস, না হলে জোর করে তুলে নিয়ে যাব। কথাটা মাথায় রাখিস। আচ্ছা। তারপর মহিলাটি চোখ মুছতে মুছতে চলে গেল। তার পিছনে তার স্বামীও চলে গেল। হঠাৎ করে এই অপরিচিত মহিলাটির এমন পরিবর্তন বা শাসন করায় আমার কেমন যেন একটু খারাপ লাগলো না, উল্টে কেমন জানি মনে হয় অনেক ভালো লাগছিল। হয়তো মন মহিলাটির ভিতরে আমার মাকে খুঁজে পেয়েছে, আর তাই তো ওনাদের কথা ফেলতে পারলাম না, রাজি হয়েই গেলাম। অন্যদিকে মহিলাটি কান্না করতে করতে গাড়িতে গিয়ে বসলো। মহিলাটির পিছনে পিছনে তার স্বামী গিয়েও গাড়িতে বসলো, আর মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগলো। হচ্ছে তো কি, আর কত কান্না করবে? এবার তো কান্না করা বন্ধ করো। কিভাবে কান্না বন্ধ করব তুমি বলো? এই যে এক ছেলেহারা মায়ের কান্না। ওর কথা মনে পড়েছে? হ্যাঁ, কেন জানি খুব করে ছেলেটার কথা মনে পড়ছে। ওর জন্য আর কত কান্না করবে? এতগুলো বছর তো প্রতিদিন ওর জন্য কান্না করেছো। তাছাড়া আর আমারই কি বা করার আছে? নিজের ভুলে ছেলেটাকে হারিয়েছি, তার মাসুল তো কোনো না কোনো ভাবে দিতেই হবে। প্লিজ এখন আর কান্না করো না। তুমি এক ছেলেকে হারিয়েছো, তাই হয়তো ঈশ্বর আরেক ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এখন এই ছেলেকে নিয়ে আমাদের বাকিটা জীবন পার করতে হবে। হ্যাঁ, তাই আর কান্না না করে তাড়াতাড়ি চলো, বাড়িতে গিয়ে ওর জন্য তো আবার ঘর গোছাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপর তারা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে আমার জন্য সুন্দর করে একটা রুম সাজিয়ে পরদিন সকালে আমাকে নিতে হাসপাতালে আসলো। সাগর, তুমি তৈরি তো? হ্যাঁ, কিন্তু আপনাদের বাড়িতে যাওয়ার আগে আমাদের কিছু বলার আছে। কি? আমাকে আমার মতো চলতে দিতে হবে, আর আমি যার যোগ্য শুধুমাত্র আমাকে তাই দিতে হবে। তার চেয়ে বেশি কিছু দেওয়া যাবে না। চাইলে কম দিতে পারেন, কিন্তু কোনো মতেই বেশি দিতে পারবেন না। আচ্ছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কি? আমি আপনাদের কি বলে ডাকবো? তোমার খুশি, চাইলে মা বাবা বলে ডাকতে পারো বা অন্য কিছু, কিন্তু আমাদের মা বাবা বলে ডাকলে আমরা বেশি খুশি হব। মা বাবা বলে ডাকতে আমার কিছুদিন সময় লাগবে। এতদিন আমি কাকু কাকি বলেই ডাকবো। আচ্ছা।
তোমার কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে এখন তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়িতে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? এখন বলা যাবে না। সারপ্রাইজটা কি তা জানতে হলে তো বাড়িতে যেতে হবে। ঠিক আছে, তাহলে চলো। তারপর হাসপাতালের সবকিছু মিটিয়ে আমরা বাড়ির দিকে যেতে লাগলাম, আর আমি ভাবতে লাগলাম সারপ্রাইজটা কি হতে পারে। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখতে দেখতে আমি ওনাদের বাড়িতে চলে আসলাম। গাড়ি থেকে বের হয়ে যখন বাড়ি থেকে তাকালাম তখন আমার মুখ হাঁ হয়ে গেল, কারণ বাড়িটা অনেক বড়। একজন বড় ব্যবসায়ীর বাড়ি ঠিক যেমন হয় ঠিক তেমনটাই আমাদের এই বাড়ি। এখানে দাঁড়িয়ে হাঁ করে থাকবি নাকি বাড়ির ভিতরে যাবি? হ্যাঁ চলুন। আর লজ্জা পেতে হবে না। আর একটা কথা শোন, কি? আমরা যে তুই করে বলছি এতে কিছু মনে করিস না। তোকে আমরা এই বাড়িতে আমার ছেলে করে নিয়ে এসেছি, তো তাই তুই করে বলছি। আমি কিছু মনে করবো না, আপনাদের যা বলে বলতে ইচ্ছে করে তাই বলুন। আচ্ছা, আর তুইও আমাদের তুমি করে বলবি। আপনি করে বললে কেমন জানি দূরে দূরে কেউ মনে হয়। আচ্ছা, তুমি করেই বলবো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এখন বাড়ির ভেতরে চল। আমি সারপ্রাইজ দেখার জন্য বাড়ির ভিতরে চলে গেলাম। বাড়ির ভিতরে তাকিয়ে আমি অনেকটা মুগ্ধ হয়ে গেলাম, কারণ বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, যে একবার দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। আমি চারিদিকে তাকিয়ে তাকিয়ে বাড়িটা দেখছি, আর চোখ দিয়ে আশেপাশে তাকিয়ে দেখছি আমার সারপ্রাইজটা কোথায়। কিন্তু কোথাও তেমন কিছু দেখছি না যে আমার কাছে সারপ্রাইজের মতো লাগবে। তাই মন কিছুটা খারাপ হয়ে গেল, কারণ আমি সারপ্রাইজটা পেলাম না। কি রে, মন খারাপ কেন? বাড়ি কি পছন্দ হয়নি? বাড়িটা অনেক পছন্দ হয়েছে। তাহলে মন খারাপ করে রেখেছিস কেন? এমনি। বুঝেছি তোর মন কেন খারাপ হয়ে গেল। কেন? তোমাকে বলেছিল ওর জন্য সারপ্রাইজ আছে, কিন্তু এখন কোনো সারপ্রাইজ দিলে না, তাই ওর মন খারাপ হয়ে গিয়েছে। ও এই কথা। তোর সারপ্রাইজ এখন স্কুলে গিয়েছে, স্কুল থেকে আসলেই দেখতে পারবি। আমি নিশ্চুপ। এইটা আমার কেমন সারপ্রাইজ যে স্কুলে যায়? এটা একটু ভিন্ন ধরনের সারপ্রাইজ, তাই তো স্কুলে যায়। ও আচ্ছা। ছেলেটাকে কি এখানে দাঁড় করিয়ে কথা বলবে, নাকি ওকে ওর ঘরে নিয়ে একটু বিশ্রাম করতে দিবে? ছেলেটা তো এত জার্নি করে একটু ক্লান্ত হয়ে গিয়েছে, এমনিতেই অসুস্থ। ইস, আমি একদম ভুলে গিয়েছি। চল বাবা, তোকে তো রুমে নিয়ে যাই, সেখানে গিয়ে তুই বিশ্রাম নে। দেখবি দুপুরের দিকে তোর সারপ্রাইজ চলে আসবে। আচ্ছা। তারপরে মা আমাকে আমার রুমে নিয়ে গেল। আমি কোনো মতো ফ্রেশ হয়ে বিছানায় এসে বিশ্রাম নিতে লাগলাম। বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। আমার শরীরে ধাক্কা দেওয়ায় আমার ঘুম ভাঙলো। কেউ একজন আমাকে ধাক্কা দিচ্ছে আর বলছে, ভাইয়া, ও ভাইয়া, আর কত ঘুমাবে? তাড়াতাড়ি ওঠো, তোমার জন্য আমি সেই কখন থেকে বসে রয়েছি, আর তুমি কিনা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যাচ্ছ। ঘুমে চোখে একবারের জন্য আমার মনে হলো আমার পিচ্ছি বোন নিধি আমাকে ডাকছে। তাই এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসলাম। বিছানায় বসে সামনে তাকিয়ে দেখি নিধি আমার সামনে বসে রয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব? তাই আবার দুই হাত দিয়ে দুই চোখ একটু বলতে লাগলাম, আর তখনই আমার কানে মেয়েটির হাসির শব্দ ভেসে উঠলো। পিচ্ছি মেয়েটি হি হি করে হাসছে। হয়তো আমাকে এমন করে ছটফট করে উঠতে দেখে মেয়েটির হাসি পেয়েছে, তাই সে হয়তো হাসছে। মেয়েটির হাসির শব্দ শুনে চোখ থেকে হাত সরিয়ে দেখলাম একটা ছোট্ট মেয়ে হাসছে। কিন্তু এইটা আমার পিচ্ছি বোন নিধি না, এ অন্য কোনো এক পিচ্ছি মেয়ে, যার বয়স উপরে গেলে ওই 7 কি 8 হবে। কিছু সময় মেয়েটির সুন্দর হাসি দেখে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, অনেক মজা পেয়েছো তাই না? হ্যাঁ। এইবার তাহলে হাসি থামাও। কেন? আমার হাসি কি সুন্দর না? কে বলেছে তোমার হাসি সুন্দর না? তোমার হাসি তো অনেক সুন্দর, যা তুমি কল্পনাও করতে পারবে না। আমার হাসি যদি এত সুন্দর হয় তাহলে আমার হাসি থামাতে বললে কেন? কেউ যদি আমার উপরে হাসে তখন নিজেকে কেমন জানি পাগল পাগল লাগে। তোমাকে তো এমনিতেই পাগল লাগছে। তাহলে আর কি করার? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? তুমি কি আমার ভাই? আমি নিশ্চুপ, কারণ আমি নিজে জানি না এই ছোট্ট মেয়েটিকে। কি হলো বলো, তুমি কি আমার সেই ভাই যার কথা মা সব সময় বলে? সেই ভাই মানে? তনুশ্রী, তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি। মা, মা, উনি কি আমার ভাই? তোমার সে দৌড়ে মায়ের কাছে গেল। হ্যাঁ, উনি তোমার ভাই।
সত্যি? হ্যাঁ সত্যি। আমি আজকে খুব খুশি, তুমি আমার কাছে আমার ভাই এনে দিয়েছো। লাভ ইউ মা। হয়েছে হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। আর সাগর, এই তোমার সারপ্রাইজ, তোমার বোন তনুশ্রী। ও আচ্ছা। মা, ভাইয়া এখন থেকে আমাদের সাথেই থাকবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি কিছু সময় আগে এসে সাগরকে ঘুমিয়ে থাকতে দেখে গিয়েছিলাম। এত তাড়াতাড়ি ও কি করে জাগলো? আমি থাকতেই উঠে দিয়েছি। কেন? কথা বলার জন্য। তনুশ্রী, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। ঘুমন্ত মানুষকে এভাবে উঠানো ঠিক না। সরি। মা, ওকে আর বকো না। তুই যখন বলছিস তখন আর কিছু বলবো না। ইয়াহু! মায়ের বকা থেকে বাঁচার জন্য আমি একজনকে পেয়ে গিয়েছি। এরপর থেকে মা আর আমাকে বকতে পারবে না। ভাইয়া, এরপর থেকে মা যখনই আমাকে বকবে, তুমি কিন্তু আমাকে সবসময় বাঁচাবে। তনুশ্রী লাফিয়ে লাফিয়ে আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আচ্ছা, বাঁচাবো। পাগলি মেয়ে, ভাইকে পেয়ে দেখো কত খুশি হয়ে গিয়েছে। আচ্ছা, তোরা কথা বল, আমি তোদের খাবার তৈরি করি। এবার তোমাকে ছাড়ো? না, ছাড়বো না। আগে আমার প্রশ্নের উত্তর দিবে, তারপরেই আমি তোমাকে ছাড়বো। কি প্রশ্ন? তুমি এতদিন কোথায় ছিলে? ছিলাম কোথাও, কোনো এক জায়গায়। জানো, তোমাকে ছাড়া আমার একা থাকতে কত খারাপ লাগছে। আমার সব বান্ধবীদের একটা করে বড় ভাই আছে, শুধু আমারই কোনো বড় ভাই ছিল না। তার জন্য আমার মন সব সময় খারাপ থাকতো। এখন আর মন খারাপ করতে হবে না, এখন তো আমি চলে এসেছি। আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না না, যাবো না। সত্যি? হ্যাঁ সত্যি। এইভাবে আমাদের কথা চলতে লাগলো। কিছু সময় পর মা আমাদের কাছে এসে আমাদের খাবার দেওয়ার জন্য ডেকে গেল। আমরা খাবার খেতে চলে গেলাম। এইভাবে আমার দিন চলছিল। সবসময় তনুশ্রীকে নিয়ে খেলা করি, বাড়িতে বসে থাকি। যখন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই, তখন একদিন বিকেলে তনুশ্রীর বায়না ধরে ওকে নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে। তাই মাকে বলে ওকে নিয়ে ঘুরতে বের হই, আর সন্ধ্যার আগে বাড়িতে চলে আসি। তারপর থেকে মাঝে মাঝে তনুশ্রীকে নিয়ে ঘুরতে চলে যেতাম। সেই দিনের পর থেকে আমার দিন এইভাবেই পার হতে লাগলো। আমার দিন এখানে কিছুটা হলেও সুখে কাটছিল, কারণ আমি মা বাবার ভালোবাসা, ছোট্ট একটা বোনকে পেয়েছি। অন্যদিকে আরোহীর জীবন ওইদিকে কিভাবে কাটছিল তা পরের পার্টে জানতে পারবেন। অন্যদিকে আরোহী আমার অতীত জানার পর বাড়িতে এসে বিছানায় শুয়ে শুয়ে সারাদিন, এমনকি রাতও পার করে দিল। এর মাঝে আরোহীর মা বাবা কয়েকবার এসে আরোহীকে খাবার জন্য রেখে গিয়েছে। শেষবার যখন তার আরোহীকে ডাকতে আসে, তার মধ্যে কিছু কথা রয়েছে, আর সেগুলো হলো, আরোহী মা, দরজা খোল মা। আরোহী, তোকে তোর বাবা ডাকছে, দরজা খুলে বাইরে আয়। আরোহী মা, প্লিজ বাইরে আয়। তোমাদের সমস্যা কি? বারবার এসে ডাক দিয়ে আমাকে বিরক্ত করছো কেন? আরোহী দরজা খুলে বাইরে এসে চিৎকার করে কথাটা বলল। তোর বাবা তোকে খাবার খেতে ডাকছে। আমি একবার বললাম না আমি কিছু খাবো না? তোমাদের কানে যায়নি? বারবার এসে আমাকে বিরক্ত করছো কেন? তোর মা বললো তুই দুপুরেও কিছু খাস নাই। একদিন মানুষ না খেলে মরে যায় না। মা, তোর কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। দেখ আরোহী, তোকে যদি কিছু কেউ বলে তাহলে আমাকে বল, আমি যা করার করব। বললাম না আমাকে কেউ কিছু বলেনি। সত্যি নাকি সাগর ভার্সিটিতে গিয়ে তোকে আবার কিছু বলেছে? তুই ভার্সিটি থেকে আসার পর থেকে এমন করছিস। উফ, তোমার কি বলো তো? আমি আমার ইচ্ছেতে না খেয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছি, এর মধ্যে শুধু শুধু সাগরকে টানছো কেন? যে চরিত্রহীন ছেলে মনে হলো একটু সুস্থ হয়ে ভার্সিটিতে এসে আবার তোকে কিছু বলেছে। সাগর আমাকে কিছু বলেনি, আর নাও ভার্সিটিতে এসছে। এখন তোমরা এখান থেকে যাও। সত্যি তো নাকি আবার শয়তানটা তোকে ব্ল্যাকমেল করতেছে? যদি ব্ল্যাকমেল করে তাহলে আমাকে বল, আমি ওকে পুলিশে ধরিয়ে দিব। তোমরা যদি সাগরের নামে আর একটা খারাপ কথা বলেছো, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, বলে রাখলাম। কথাটা শেষ করে আরোহী ঠপ করে তার মা বাবার মুখের সামনে দরজাটা লাগিয়ে দিল। মেয়ের হঠাৎ এমন পরিবর্তন দেখে আরোহীর মা বাবা দুজনেই অবাক। তারা দুজনেই ভাবছে আজকে হঠাৎ এমন কি হলো যে সাগরের নামে খারাপ কথা শুনতে পারছে না। কিছুদিন আগেও পর্যন্ত তাদের মেয়ে সাগরকে দুই চোখে দেখতে পারতো না। তারা এইসব ভাবতে ভাবতে খাবারের টেবিলে গিয়ে তাদের ছোট্ট মেয়ে মাহির সাথে খাবার খেতে লাগলো। মা, দিদি আসলো না? না। কেন? ওর আজকে খাবার খেতে ইচ্ছে করছে না। ও। আর এদিকে আরোহী বিছানায় শুয়ে শুয়ে আমার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে কান্না করতে লাগলো। কান্না করতে করতে আরোহী এক পর্যায়ে বুঝতে পারলো আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে আরোহী আমার উপরে অনেক বড় অন্যায় করে ফেলেছে।
এমনিতেই আমার জীবনে দুঃখ কষ্ট কম ছিল না, কিন্তু আরোহীর এই ধরনের প্রতিশোধ আমার দুঃখ কষ্ট আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আরোহী আমার সাথে যা করেছে তার ক্ষমা যোগ্য হয়তো না, কিন্তু তবুও আরোহী মনে মনে সিদ্ধান্ত নিল আরোহী আমার কাছে ক্ষমা চাইবে, দরকার পড়লে আমার ভাইয়ের পরে কান্নাও করবে, তবুও আরোহী আমার কাছে ক্ষমা চাইবে। এই তার কিছু না হোক, অন্তত আরোহী নিজের মনের অপরাধ বোধটা তো কমাতে পারবে। সবই ঠিক ছিল, হঠাৎ আরোহীর মনে আরেকটা প্রশ্ন এসে জড়ো হয়, আর তা হলো আমি এখন কোথায়? আমার কাছে ক্ষমা চাইতে হলে আরোহীকে নিশ্চয়ই আমাকে পেতে হবে, কিন্তু আরোহী তো জানে না আমি কোথায়। তাই আরোহী একটু চিন্তায় পড়ে গেল। পরক্ষণে আরোহীর মাথায় জয় এবং বাকিদের কথা আসে। আরোহী নিজেকে নিজে বলে, সাগরের কথার কেউ না জানলেও জয় এবং বাকিরা নিশ্চয়ই জানবে, কারণ ওরাই আমাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল আর এতদিন আমার সাথে ছিল। তো আরোহী সিদ্ধান্ত নিল কালকে ভার্সিটিতে গিয়ে ওদের সাথে কথা বলে আমার ঠিকানা দেবে। এসব ভাবতে ভাবতে সেই দিন আরোহী ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আরোহী তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, কোনো মতো তৈরি হয়ে বাড়ি থেকে ভার্সিটির জন্য বের হতে নেয়। তখনই আরোহীর মা আরোহীর পথ আটকায়। আরোহী, কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে। এত সকালে? হ্যাঁ। এত সকাল তো ভার্সিটির গেটও খুলবে না, আর তুই কিনা ভার্সিটিতে যাচ্ছিস? একটা বিশেষ কাজ আছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। আর আমি যেতে যেতে ভার্সিটির গেট খুলে। কি এমন বিশেষ কাজ যার জন্য এত তাড়াতাড়ি যাচ্ছিস? আছে একটা, এখন আমাকে যেতে দাও। সে না হয় বললি, কিন্তু নাস্তা তো করে যা। উফ মা, বিরক্ত করো না, আমাকে যেতে দাও তো, আমি নাস্তা ক্যান্টিন থেকে খেয়ে নিব। আরোহী কিছুটা চিৎকার সুরে কথাগুলো বলে বাড়ি থেকে বের হয়ে যায়, আর আরোহীর মা অবাক চোখে আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে, আর তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে তার মেয়েটা 2 দিনেই কতটা পরিবর্তন হয়ে গেছে। আর মনে মনে আরোহীর মা আরোহীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়ে গেল, কারণ তেমন কোনো কারণই খুঁজে পেল না। দেখতে দেখতে আরোহী ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটির দারোয়ান আর কিছু ছেলে মেয়ে ছাড়া আরোহী আর ভার্সিটিতে কাউকে দেখতে পেল না, কিন্তু সেই দিকে আরোহীর কোনো খেয়ালই নেই। আরোহী গেটের সামনে ফাঁকা করে গাছের নিচে বসে গেটের দিকে তাকিয়ে রইল। একে একে ভার্সিটিতে অনেকেই আসতে লাগলো। আরোহীর সকল বন্ধু বান্ধবীরা আসলো, আরোহীকে এইভাবে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলো, কিন্তু আরোহী তেমন ভাবে কিছুই বললো না। তারপর ওরা আরোহীর পাশে বসে কথা বলতে লাগলো, আর আরোহী মন দিয়ে গেটের দিকে তাকিয়ে রইল। আরো কিছু পরে জয় এবং তার বন্ধুরা গেট দিয়ে ঢুকলো। আরোহী ওদের দেখা মাত্রই দৌড়ে ওদের সামনে চলে গেল। জয়, এই জয়, জয় শোন একটু। আরোহী দৌড়ে জয়ের সামনে চলে গেল। জয় নিশ্চুপ হয়ে আরোহীকে পাশ কাটিয়ে চলে গেল। এই জয়, আমার কথাটা শোন প্লিজ, খুব দরকারি কথা। আরোহী আবারও দৌড়ে জয়ের সামনে চলে গেল। কি হয়েছে, বারবার সামনে আসছিস কেন? তোদের সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমাদের কোনো কথা থাকতে পারে বলে আমার তো মনে হয় না। জানি তোরা আমার উপর রেগে আছিস, কিন্তু তবু আমার কথাটা শোন প্লিজ। কি কথা? আমাকে একটু সাগরের ঠিকানা দিবি? কেন? সাগরকে তার বাবা আর ভাইয়ের হাতে মার খাইয়ে বাড়ি ছাড়া করে তোর কি মন ভরেনি যে আমাদের থেকে সাগরের ঠিকানা নিয়ে আবার ওকে মার খাওয়ার পরিকল্পনা করছিস? প্লিজ এভাবে বলিস না। আমি জানি তোরা জানিস সাগর কোথায় আছে। আমরা সত্যিই জানি না সাগর কোথায় আছে, কিন্তু আমরা যদি জানতাম সাগর কোথায় আছে তবু তোকে কোনোদিন বলতাম না। কারণ কি জানিস? কারণ তোর আর তোর এই নেগা কান্নার উপর আমাদের বিন্দু মাত্র বিশ্বাস নেই। এখন সর আমাদের সামনে থেকে। জয় আরোহীকে হালকা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ক্লাসের দিকে চলে যায়, আর আরোহী মাটিতে বসে কান্না করতে থাকে। পরক্ষণে আরোহীর মনে পড়ে হাসপাতালে গেলে সাগরের বিষয়ে হয়তো দ্রুত কিছু জানতে পারবে, তাই সে সঙ্গে সঙ্গে হাসপাতালের দিকে ছুটে যায়। সেখানে গিয়েও আরোহী নিরাশ হয়। এরপর কিছুদিন চলে যায়। এমন একটা দিন নেই যে আরোহী জয় এবং বাকিদের কাছে গিয়ে কান্না করে আমার ঠিকানা জানার চেষ্টা করেনি, কিন্তু ওরা কিছুই বলেনি। অবশ্য ওরা জানলে তো বলবে। এদিকে আবার আরোহী খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল, একবার খেলে আরেকবার খেত না। সারা রাত দিন ঘরে বসে আমার জন্য কান্না করে বালিশ ভেজাত। আমি হয়তো ভেবেছিলাম এই কষ্টই ছিল তার কপালে, তাকে বাকিটা জীবন এই অপরাধ বোধ নিয়ে কাটাতে হবে। কিন্তু আরোহী জানতো না এটা তো মাত্র শুরু, আরো আরোহীর জন্য আরো কিছু অপেক্ষা করছে। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরোহীর এই করুণ অবস্থা দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে গেল। তার অনেকবার আরোহীর এমন চুপচাপ হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেছে, কিন্তু আরোহীর মুখ থেকে কিছুই জানতে পারেনি। এই কয়েকদিন আরোহী অনেকবার শহরের এই দিক থেকে ওই দিকে ঘুরে আমাকে খুঁজেছে। ভার্সিটিতে যাওয়া বন্ধ করে সারাদিন শহরের এই দিক থেকে ওই দিক পর্যন্ত আমাকে খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও আমাকে পাইনি। শুধু যে শহরে ঘুরেছে তা নয়,
আরোহী লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়িতে সামনে গিয়ে দূর থেকে দাঁড়িয়ে বাড়ির ভিতরে আমাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তবুও কোনো কাজ হয়নি। আরোহী চোখের সামনে যখন প্রায় সব রাস্তা বন্ধ, তখন আরোহী একদিন নিধির স্কুলের সামনে গিয়ে উপস্থিত হয় নিধির সাথে কথা বলার জন্য। আর আরোহী নিধিকে দেখা মাত্রই দৌড়ে নিধির সামনে চলে যায়। নিধি, নিধি আরোহীকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। নিধি, আয় নিধি, শোনো না। হাত ছাড়ুন, আপনার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। নিধি, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তবু আমার কথাটা শোনো প্লিজ। আপনার উপর রাগ করা কি অস্বাভাবিক কিছু? আপনার জন্য আমার ভাই সেদিন মার খেয়েছে। জানি নিধি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু আমার কথাটা শোনো। আমি কিন্তু আপনাকে আমার হাত ছেড়ে দিতে বলেছি। আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্নের উত্তর জানার আছে। প্লিজ তুমি আমাকে উত্তরটা দিয়ে যাও। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। নিধি চলে যেতে লাগলো। প্লিজ প্লিজ এমন করো না, প্রশ্নের উত্তরটা জানা আমার অনেক দরকার। প্লিজ আমাকে উত্তরটা বলে যাও, আমি তোমার সামনে হাত জোড় করছি। আরোহী কান্না করে নিধির সামনে জোর হাত করে। কি প্রশ্ন? আমার ভাই সাগর, ও এখন কোথায় আছে? আমার ভাইকে দিয়ে আবার আপনার কি কাজ? আরোহীর মুখে আমার নাম শুনে নিধির মাথা গরম হয়ে গেল। আমি সাগরের কাছে ক্ষমা চাইবো, প্লিজ আমাকে সাগরের ঠিকানা বলো। ফাজলামি করেন আমার সাথে? আপনি চাইবেন আমার ভাইয়ের কাছে ক্ষমা? দেখেন, অনেক সময় ধরে আমাকে দাঁড় করিয়ে আমাকে বিরক্ত করছেন। আপনি আমার বড় বলে আমি কিছু বলছি না, কিন্তু আমার ভাইকে নিয়ে যদি আপনি আর একটা কথা বলেন, তাহলে আমি আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবো না। নিধি, আমাকে তোমার যা ইচ্ছে বলো, আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু তবুও দয়া করে সাগরের ঠিকানাটা আমাকে দাও। কেন দিব আমার ভাইয়ের ঠিকানা আপনাকে? আমার নিষ্পাপ ভাইটাকে বাবা আর ভাইয়ের হাতে মার খেয়ে বাড়ি ছাড়া করে আপনার মন ভরে নাই যে এখন আবার এসেছেন আমার ভাইয়ের ঠিকানা জানতে? আরোহী মাথা নিচু করে কান্না করছে। আজকে আপনার জন্য আমি আমার ভাইয়ের কাছ থেকে দূরে। আমি জানি না আমার ভাইটা কোথায় আছে, কেমন আছে, আর এইসব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আরোহী তখন নিশ্চুপ। আমার কি ইচ্ছে হচ্ছে জানেন? আপনার মতো খারাপ একটা মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে, কিন্তু আমার ভাইয়া আমাকে বড়দের মারার শিক্ষা দেয় নাই, না হলে আজকে আপনার অবস্থা খারাপ করে ফেলতাম। তোমার যদি আমাকে মারতে ইচ্ছে হয় তাহলে আমাকে মারতে পারো, আমি কিচ্ছু মনে করবো না, তবু একবার আমাকে সাগরের ঠিকানা বলে দাও। আমি জানি না আমার ভাইয়া কোথায় আছে, আর যদি জানতাম তাহলে আপনাকে কোনো দিন বলতাম না, বুঝেছেন আপনি? আর এরপর থেকে যদি কোনোদিন আমাকে বিরক্ত করতে আসেন, তাহলে তার ফল ভালো হবে না, বলে দিলাম আমি। নিধি কথা বলে দ্রুত সেখান থেকে চলে গেল, কারণ এখানে আর কিছু সময় থাকলে নিধি হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত না। আর এদিকে আরোহী এখনো সেই জায়গায় মাথা নিচু করে চোখে জল ফেলছে। তাছাড়া যার কিছু করার নেই তার। আজকে নিজের দোষে তাকে শাস্তি পেতে হচ্ছে। যে মেয়ে কোনোদিন আরোহীর সামনে গলা উঁচু করে কথা বলার সাহস পেত না, আজকে সেই মেয়ে আরোহীকে মাঝ রাস্তায় কতগুলো কথা শুনিয়ে চলে গেল। তারপর মেয়েটি তার বয়সের থেকে অনেক ছোট, একেই হয়তো বলে সময়ের প্রতিশোধ। এরপর থেকে প্রতিদিনই আরোহী, নিধি, জয় এবং জয়ের বাকি বন্ধুদের কাছে গিয়ে আমার কথা জিজ্ঞাসা করে, কিন্তু প্রতিবারই ওরা সবাই আরোহীকে অপমান করে কথা শুনিয়ে দাঁড়িয়ে দেয়। এদিকে আবার এতদিনে আরোহী আমার কথা ভাবতে ভাবতে আমার স্মৃতি মনে করতে করতে হয়তো অপরাধ বোধে নয়তো আমার উপর করুণায় বুঝতে পেরেছে সে নিজেও আমাকে অনেক ভালোবাসে। আমাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না, তাই আমাকে আরোহী আরো বেশি করে খুঁজতে খুঁজতে প্রায় পাগলই হয়ে গেছে। এইদিকে আরোহীর এই অবস্থা দেখে আরোহীর মা বাবা দুজনেই চিন্তিত। একদিন দুপুরে আরোহী যখন আমাকে শহরে খুঁজে বাসায় আসলো, তখন ড্রয়িং রুমে তার মা বাবা বসে থাকতে দেখলো। আরোহী তাদের দিকে খেয়াল না করে নিজের মতো নিজের রুমের দিকে যেতে লাগলো। তখনই আরোহীর বাবা আরোহীকে ডাকলো। আরোহী? হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ, এদিকে এসে বসো। বসার সময় নেই, যা বলো তাড়াতাড়ি বলো। কেন, কোথায় যাবে নাকি? হ্যাঁ মা, স্নান করে খাবারটা খেয়ে আবার বের হবো। বের হবে মানে? একটু আগে না তুমি বাইরে থেকে আসলে? বাবা একটু কাজ আছে, তাই আবার যেতে হবে। প্রতিদিন তোমার বাইরে এত কি কাজ থাকে? ভার্সিটি থেকে জানতে পারছি তুমি নাকি ঠিক মতো ভার্সিটি যাচ্ছ না, আবার বাড়িতেও থাকো না, তাহলে তুমি যাচ্ছটা কোথায়? কি হলো, চুপ করে রইলে কেন? বলো কোথায় যাচ্ছ। আমি এখন বলতে পারবো না, তোমার যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলো, নাহলে আমি রুমে যাব। তুমি যাবে মানে কি? তোর বাবা তোকে কিছু জিজ্ঞেস করেছে, তার উত্তর না দিয়ে তুই চলে যাবি?
হ্যাঁ চলে যাব, পারবো না তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আরোহী কিছুটা রাগ নিয়ে কথা বলে ঘুরে সেখান থেকে চলে যেতে লাগলো। হঠাৎ করে আরোহীর কি জানি হলো, আরোহীর মাথা ঘুরে পড়ে গেল। আরোহীর মা বাবা আরোহী বলে চিৎকার করে আরোহীর সামনে দিয়ে গিয়ে দেখে আরোহী অজ্ঞান হয়ে গিয়েছে। মেয়েকে হঠাৎ এমন ভাবে অজ্ঞান হতে দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে যায়, আর সাথে সাথে আরোহীকে নিয়ে হসপিটালে চলে যায়। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার জানায় আরোহী গর্ভবতী। কথাটা শুনেই তো আরোহীর মা বাবার মাথায় হাত। কিছু সময় পর আরোহীর জ্ঞান ফিরে, আর তখন আরোহীর মা বাবা আরোহীর পাশেই ছিল। মা, আমার কি হয়েছিল? আরোহীর বাবা নিশ্চুপ, কি হলো মা, বলো। আরোহীর মাও নিশ্চুপ। কি হলো, তোমরা কিছু বলছো না কেন? কি বলবো? হ্যাঁ, আমরা কি বলবো? সাগরের মতো চরিত্রহীন একটা ছেলের সাথে মিশে এখন তার ফল তার পেটে নিয়ে ঘুরছিস, সেটা বলবো? আরোহী কথাটা শুনে বুঝতে পারলো সে গর্ভবতী, কিন্তু তার মুখে দুঃখের আবার পরিবর্তে একটা খুশির আভা দেখা গেল। আরোহী চল। কোথায়? যার ফল তুই তোর পেটে নিয়ে ঘুরছিস তোর বাড়িতে। কেন? তোর সাথে শেষ একটা বোঝাপড়া করতে। আরোহী আর কিচ্ছু বললো না, আস্তে আস্তে বেড থেকে উঠে বাবার পিছনে যেতে লাগলো। আরোহী যাচ্ছে কারণ সে এতদিন পর একবার হলেও আমাকে দেখতে পারবে, সেই আশায়। আর আরোহীর মা বাবা যাচ্ছে ভয়ানক কিছু একটা ঘটাতে। হয়তো এই ভয়ানক কিছু একটা ঘটিয়ে তারা নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুলটা করছে। আবার এমনও হতে পারে তাদের এই ভুলের জন্য অনেকের এতদিনের ভুল ধারণা ভেঙেও যেতে পারে। আরোহীর বাবা আমাদের বাড়ির ভিতরে ঢুকে চিৎকার করে সাগর সাগর বলে ডাকতে থাকে। আরোহীর বাবার এমন ডাক শুনে বাবা, ভাইয়া, নিধি উপর থেকে চলে ড্রয়িং রুমে চলে আসে, আর মা রান্নাঘর থেকে চলে আসে। কি হলো, আপনি বাড়ির ভেতরে ঢুকেই এমন চিৎকার করছেন কেন? আপনার গুণধর ছেলে সাগর যা করেছে, তারপরে চিৎকার না করে থাকা যায় নাকি? সাগর নামে আমার কোনো ছেলে নেই, আমার একটাই ছেলে, আর শুভ। তা বললে তো হবে না, ওই শয়তানটাকে আগে বের করে আনুন। ও আবার নতুন করে কি করেছে যার জন্য আপনি খুঁজতে এসেছেন? আপনার ছেলে নতুন করে কিছু করেনি, যা করার আগেই করেছে। আগে আবার কি করেছে? সব কিছু বলবো, কিন্তু তার আগে জানোয়ারটাকে ডাকুন। জানোয়ারের উত্তর দিতে হবে ও আমার মেয়ের এত বড় সর্বনাশ কেন করলো। দেখুন, আপনারা যার খোঁজে আমাদের বাড়িতে এসেছেন সে এখানে নেই, তাই আপনারা চলে যেতে পারেন। চলে যেতে বললেই তো আমরা চলে যাচ্ছি না, আমরা জানি চরিত্রহীনটা এখানে আছে, ডাকুন ওকে। এক কথা আপনি একবার বুঝেন না, মাথায় সমস্যা আছে নাকি? এই ছেলে, এই রাগ দেখাচ্ছিস কাকে? এখনো সময় আছে, সামলে যা, না হলে পরিবারের সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ভুলে যাস না, তোর বাবার চেয়ে আমার ক্ষমতা কম না, বরং অনেক বেশি। বাহ, এলাকার চেয়ারম্যান হয়েছে ঠিকই, কিন্তু ছেলে দুইটাকে একটাও ভালো শিক্ষা দিতে পারো নাই। একটাকে বানিয়েছো অসভ্য, আর একটাকে বানিয়েছো লম্পট। অন্যের ঘরের মেয়েদের সাথে খারাপ কাজ করতে হয় কি করে সেটা শিখিয়েছেন। বাহ। আপনাদের যা বলার তাড়াতাড়ি তা বলে চলে যান, কিন্তু আমার ছেলেকে নিয়ে খারাপ কিছু বলবেন না। কি বলবো আর না বলবো তা কি এখন আপনার থেকে শিখতে হবে নাকি? আপনার ছেলে আমার মেয়েকে কত বড় সর্বনাশ করেছে তার কোনো ধারণা আছে আপনার? আর আপনি কিনা নিজের ছেলেকে ঘরের ভিতরে লুকিয়ে রেখে বলছেন সে বাড়ি নেই। সে কখন থেকে বলছেন আমার ভাই আপনার মেয়ের বড় সর্বনাশ করেছে, কিন্তু কি করেছে তা তো বলছেন না, নাকি বলবে আপনার মেয়ে আবার নতুন কোনো নাটক শুরু করছে? নাটক আমার মেয়ে করছে না, নাটক করছে তোমার ভাই। আমার নিষ্পাপ মেয়েটিকে গর্ভবতী করে এখন কোথায় লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে রয়েছে? কি আপনার মেয়ে গর্ভবতী? হ্যাঁ, আর তাই ওর বিচার করতে এসেছি। সেইবার তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবার আর ওকে ছাড়বো না। আমি আগেই জানতাম এই ছেলে এমন কিছু করে তারপরই বাড়ি ছাড়বে, তাই তো বারবার তোমাকে বোঝাতাম, কিন্তু তুমি আমার কথা শুনতে না। এবার আমার কথা মিলল তো? সাগর কখন এতটা খারাপ হয়ে গিয়েছিল আর আমি বুঝতেই পারলাম না। বাবা মাথায় হাত দিয়ে বসে রইল। রাস্তার ছেলে কুড়িয়ে এনে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসলে এমনই হয়। আমার ভাবতেই অবাক লাগছে, এমন একটা লম্পট ছেলেকে নাকি আমি এতদিন আমার ভাই বলতাম। ছি। শুভ ঘৃণা ভরা ভাব নিয়ে বলল, শুধু কি লম্পট, আজ তো একটা শয়তান। ও হয়তো আগেই বুঝতে পেরেছিল এমন একটা ঘটনা ঘটবে, তাই তো শয়তানটা আর বাড়িতে ফিরে নাই। এমন একটা নরপশু এতদিন ভাত দিয়ে পেলেছি, ভাবতেই ঘৃণা হচ্ছে। নিশ্চয়ই ওর জন্মদাত্রী মাও কোনো চরিত্রহীনা ছিল, তাই তো ছেলেটাও চরিত্রহীনা হয়েছে। আমি এত কিছু জানি না। চেয়ারম্যান সাহেব, ওই কুত্তার বাচ্চাটাকে যেখান থেকে পারেন ধরে এনেন এবং ওর বিচার করবেন, না হলে আমি ওর নামে পুলিশ কেস করব। হ্যাঁ, তাই ভালো। তুমি এখনই পুলিশকে ফোন করে আনো, তারপর লম্পটটাকে পুলিশ দিয়ে ধরিয়ে দাও।
কুত্তাটা জেহেল বাড়িয়ে থাকলে না জানে আরো কত মেয়ের জীবন নষ্ট করবে। ব্যাস, অনেক হয়েছে, আর না। তোমরা আর কেউ সাগরের নামে একটা খারাপ কথা বলবে না। আরোহী এতক্ষণ মাথা নিচু করে সব কথা শুনছিল, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলো না, তাই কথাটা বলে উঠলো। আরোহী, তোর আবার কি হলো? তুই আর লম্পটটার হয়ে কথা বলছিস কেন? মা, তোমাকে না বললাম সাগরের নামে আর একটা খারাপ কথাও না বলতে? তুমি আবার সেই ওকে নিয়ে খারাপ কথা বলছো। আরোহী, মা তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? সাগরের মতো একটা খারাপ ছেলের হয়ে তুই কথা বলছিস? দেখেছেন আপনার লম্পট ছেলের পাল্লায় পড়ে আমার নিষ্পাপ মেয়েটার কি অবস্থা হয়েছে? ওকে একবার আমি হাতের কাছে পেলে ওর যে কি অবস্থা করব আমি নিজেও জানি না। আমার মাথা এতদিন খারাপ ছিল, কিন্তু আজকে ভালো হয়ে গিয়েছে। তাই বলছি, কেউ সাগরের নামের সাথে আর একটা খারাপ শব্দ ব্যবহার করবে না, নাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরোহী, তুই এসব কি বলছিস? আর কেনই বা বলছিস? তোর সাথে যে ছেলেটা এত কিছু করলো, বিয়ের আশা দেখিয়ে, ভালোবাসার আশা দেখিয়ে তোর সতীত্ব কেড়ে নিল, তোকে ব্ল্যাকমেল করে এত কিছু করলো, তুই কিনা তার হয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি, শুধু একবার কেন, পারলে আমি 1000 বার সাগরের পক্ষ নিয়ে কথা বলবো। কিন্তু কেন? সাগরের মতো একটা ছেলের হয়ে তুই কেন কথা বলবি? কারণ আমি সাগরকে ভালোবাসি। শুনছো তোমরা? আমি সাগরকে ভালোবাসি। তাছাড়া সবচেয়ে বড় কথা, তোমরা সাগরকে যেমন ভাবছো সাগর তেমন নয়। শুধু তাই নয়, সাগরের নামে তোমরা যে সমস্ত অপবাদ দিচ্ছ সব মিথ্যে। এইসবের মানে কি? সব মিথ্যা মানে? তুই তো আমাদের এইসব বললি, আর তুই এখন বলছিস সব মিথ্যা? হ্যাঁ বলছি। কিন্তু কেন? আর ওইসব মিথ্যেই বা হবে কি করে? মিথ্যে কারণ এই সব কিছু আমার পরিকল্পনা। আমি সবটা করেছি। তোমরা যা কিছু দেখেছো, শুনেছো, সবকিছু আমার সাজানো ছিল। কেন? কারণ আমি সাগরের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। শুধু তাই নয়, আমি সাগরের সব সুখ শান্তি কেড়ে নিতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি, এই সব করতে করতে আমি নিজে আমার মনের অজান্তে সাগরকে খুব ভালোবেসে ফেলেছি। আরোহী, তুই এসব কি বলছিস? একটু পরিষ্কার করে বল, আমরা কিছু বুঝতে পারতেছি না। সবকিছু জানতে হলে তোমাদের আমার আর সাগরের অতীত জানতে হবে, যা শুরু হয়েছিল আজ থেকে 1 বছর আগে, কলেজের প্রথম দিন। তুই বল, আমি সবাই শুনছি। তারপর আরোহী একটা দীর্ঘশ্বাস নিয়ে আমার আর অতীত বলতে শুরু করলো, যার মধ্যে রয়েছে আরোহীর মনেই আমার উপর প্রতিশোধের সৃষ্টি। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরোহী অতীত বলতে শুরু করলো। সেদিন ছিল আমাদের কলেজের প্রথম দিন। আমি আর আমার বান্ধবীরা মিলে রিকশায় করে কলেজে যাচ্ছিলাম। সবকিছু ভালোই ছিল, কিন্তু সেদিন হয়তো কপাল খারাপ ছিল। একে তো আমাদের কলেজে যেতে দেরি হয়ে গিয়েছিল, তার উপর আবার আমরা উঠেছিলাম একজন বৃদ্ধ রিকশায়। বৃদ্ধ লোকটি আস্তে আস্তে রিকশা চালাচ্ছিল। হয়তো শরীরে তেমন শক্তি ছিল না। লোকটি আস্তে আস্তে রিকশা চালাচ্ছে দেখে আমরা বারবার ওনাকে বলছিলাম তাড়াতাড়ি রিকশা চালাতে, তবুও রিকশা চালক আস্তে আস্তে রিকশা চালাচ্ছিল। তাই আমি রেগে বললাম, অনেক হয়েছে, রিকশা থামান। কেন ম্যাডাম? আপনাকে রিকশা থামাতে বলেছি, থামান, কথা বলতে বলিনি। রিকশা চালক রিকশা থামিয়ে দিল। রিকশা যখন চালাতে পারেন না, তাহলে রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছেন কেন? যত সব। ম্যাডাম, আজকে শরীরটা একটু খারাপ, তাই আর কি। তাই আর কি? হ্যাঁ জানেন, আপনার জন্য আমাদের কলেজে যেতে কত দেরি হয়ে গেল। ওই তোরা এখনো রিকশায় বসে আছিস? তাড়াতাড়ি চল, অন্য রিকশা উঠবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমরা সবাই রিকশা থেকে নেমে অন্য রিকশার দিকে যাচ্ছিলাম। তখনই পেছন থেকে বৃদ্ধ রিকশা চালক বলল, ম্যাডাম, আমার ভাড়াটা। ভাড়া? কিসের ভাড়া? ম্যাম, এত সময় ধরে আপনাদের রিকশা নিয়ে এত দূর আসলেন, তার ভাড়া। তোর ভাড়া চাই তাই না? তোর ভাড়া চাই? এই নে, এই নে তোর ভাড়া। আরোহী বৃদ্ধ লোকটার গায়ে 2টা থাপ্পড় বসিয়ে দিল। বৃদ্ধ লোকটা থাপ্পড় খেয়ে মাথা নিচু করে রয়েছে। পেয়েছিস তোর ভাড়া? এবার খুশি? যত সব ফকিন্নির দল। কথাটা বলে আমি আমার বান্ধবীদের নিয়ে হাঁটা দিই, আর একটি লোক সেখানে দাঁড়িয়ে থাকে। আমি হাঁটতে হাঁটতে চারদিকে একবার মুখ ঘুরিয়ে নিলাম, আর দেখতে পেলাম অনেকে আমার কাহিনী ভালো করে চোখ ভরে দেখছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। কিছু দূর যেতেই একজন পেছন থেকে আমাকে ডাকছে। এই যে শুনছেন? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। কি হয়েছে? আপনি ওনাকে এইভাবে থাপ্পড় মারলেন কেন? আমি বৃদ্ধ লোকটিকে দেখিয়ে বললাম। ওর কত বড় সাহস, আমার কাছে ভাড়া চেয়েছে, তাই থাপ্পড় মেরেছি। আপনি কে যে মানুষ আপনার কাছে তার কষ্টের টাকা চাইলে তাকে টাকা না দিয়ে ওটা থাপ্পড় মারবেন? এই তুই কে রে? হ্যাঁ তুই কে যে আমাকে এত প্রশ্ন করছিস? জানিস আমি কে?
আমি তো সাহস দেখে অবাক হচ্ছি। আমার মতো একজনকে কিনা তুই প্রশ্ন করছিস? কত বড় সাহস! আমি কে তো জানতে হবে না, আর তুই কে তাও আমার জানতে লাগবে না। তুই যে কেমন বাবা বাবার মেয়ে তা আমার বোঝা হয়ে গিয়েছে। আর ওই কিছু না বলে রাগে দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। আমার দিকে এইভাবে তাকিয়ে থেকে লাভ নেই। যদি ভালো চাস তাহলে দ্রুত ওনার ভাড়া দিয়ে দে, আর যদি না দিস তাহলে তোর গালে আরেকটা থাপ্পড় পড়তে দেরি হবে না। আরোহী তাড়াতাড়ি ব্যাগ থেকে টাকাটা দিয়ে দিল। দেখে নিব তোকে। আরোহী সেখান থেকে চলে যেতে যেতে বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে দেখতে আসলে তোর কপালে খারাপ কিছুই জুটবে। সাগরের কথা শুনে আমি কিছু সময় পেছন তাকিয়ে রাগের দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকে আমার দিকে তাকিয়ে রয়েছে। এতে আমি আরো বেশি অপমানিত বোধ করলাম। তারপর অন্য একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসি। কলেজে এসে একটা গাছের নিচে বান্ধবীদের নিয়ে বসলাম। রাগে তখন আমার শরীর জ্বলছিল। বারবার মনে হচ্ছিল যদি ছেলেটাকে হাতের কাছে পেতাম তাহলে মেরে ফেলতাম। আমি তখনও সাগরের নাম জানতাম না, কারণ কিছুদিন আগেই আমরা এই শহরে এসেছিলাম। আমার রাগের কারণ ছিল দুইটা। এক, সাগর আমাকে মাঝ রাস্তায় থাপ্পড় মেরে অপমান করেছে। দুই, সাগর একদম সাধারণ পোশাকে ছিল, যাকে আমরা সাধারণত খ্যাত বলে থাকি। সাগর সেই অবস্থায় ছিল। আর একটা খ্যাত ছেলে একটা স্মার্ট মেয়েকে থাপ্পড় হয়েছে ভাবতেই আমি আরো বেশি অপমানিত বোধ করছিলাম। আরোহী, তুই ছেলেটাকে তখন কিছু বললি না কেন? একটা খ্যাত ছেলে শেষ পর্যন্ত তোর মতো একটা স্মার্ট মেয়ের শরীরে হাত তুললো, তার উপর আবার মাঝ রাস্তায়, আর তুই চুপ করে সবকিছু শুনে চলে আসলি। এটা কি ভাবা যায়? কি তোর কি সত্যি বলছিস? শেষ পর্যন্ত একটা খ্যাত নাকি আরোহীর মতো মেয়েকে থাপ্পড় মেরেছে? ইস, নীলিমার বাচ্চা, হাসা বন্ধ কর, না হলে ঘুষি মেরে তোর দাঁত ভেঙে দিব। তুই আর ওকে কি মারবি? যাকে মারার দরকার ছিল তাকেই তো মারতে পারিস নাই। আমি চুপ হয়ে যাই, আর মনে মনে সাগরের উপরে আমার রাগটা আরো বেশি করে বাড়তে থাকে। সেই সময় ওদের কথাগুলো আগুনের উপর ঘি ঢালার মতো কাজ করছিল, যা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আমি যখন রাস্তার কথাগুলো মনে করে ভেতরে ভেতরে রাগে ফুঁসছিলাম, ঠিক তখনই আবার রিয়া ডাক দিল, আরোহী, ওই দিকে দেখ কে আসছে। কে আসছে? নিচের দিকে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। আমি কিছু না বলে রিয়ার ইশারা করার দিকে তাকিয়ে আরো বেশি রাখতে থাকলাম, কারণ ওই দিকে দিয়ে অসভ্য ছেলেটা যাচ্ছিল। রিয়া, ওই খ্যাতটা কে রে? এই তো সেই খ্যাত যে আরোহীকে থাপ্পড় মেরেছে। ইস, শেষ পর্যন্ত এইটার কাছে মার খেয়েছে। রিয়া, থু। আরোহী, তুই এখনো এখানে বসে রয়েছিস কেন? যা গিয়ে প্রতিশোধ তোর। না, এখন না, আগে ওর সম্পর্কে সবকিছু ভালো করে জানি, তারপর। আচ্ছা। তারপর আমরা সবাই ক্লাসে চলে যাই। কিছু সময়ের মধ্যে শিক্ষক আসে, ক্লাস শুরু হয়। প্রথম দিন তাই শিক্ষক সবার সাথে পরিচয় হয়। শিক্ষক সাগরের কাছে যাওয়ার পর জানতে পারি ওর নাম সাগর, এখানকার চেয়ারম্যান ছিল। তখনই রিয়া আমার পাশে থেকে বলে, ও তাই তো বলি, এমন একটা খ্যাত তোর গায়ে হাত তোলে কি করে? চেয়ারম্যানের ছেলে, তাই তো তোর গায়ে হাত তোলা সাহস পেয়েছে। আজকে তো শুধু হাত তুলেছে, না জানি কালকে থেকে আরোহীর সাথে ওই খ্যাতটা কি করবে। ও আমার সাথে কিছু করার আগে আমি ওর সাথে অনেক কিছু করব। কি করবি তুই? যখন করব তখনই তুই নিজের চোখে দেখতে পারবি। তারপর আমরা ক্লাস করে যার যার বাড়ি চলে যাই। আমি বাড়িতে এসে পরিকল্পনা থাকি সাগরকে জব্দ করা যায় কি করে। কিছু সময় ভাবার পর একটা ভালো বুদ্ধিও পেয়ে যাই। পরে সিদ্ধান্ত নিই আজকে কলেজে গিয়ে বুদ্ধিটা প্রয়োগ করব। দেখতে দেখতে পরের দিন চলে আসে। আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তাড়াতাড়ি কলেজে চলে যাই। কিন্তু কলেজে গিয়ে দেখি আগে থেকে জয়, রাজু, সিয়াম আর রিয়াদ সাগরের সাথে ফাজলামি করছে। সাগরকে খ্যাত ফকিন্নি বলে খ্যাপাচ্ছে, কিন্তু সাগর ওদের কথা জবাব না দিয়ে উল্টো মাথা নিচু করে রয়েছে। জয় এবং বাকিরা তখনও সাগরের বন্ধু হয়নি, তাই ওরা এমন করছে। সাগরকে এরকম খ্যাপানো দেখে আমার ভালোই লাগছিল, তাই আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে থাকি আর আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি। কিন্তু কিছুতেই সঠিক সময়টা পাচ্ছিলাম না। অবশেষে ক্লাস শেষ হওয়ার পর আমি সঠিক সময়টা পেলাম আর আমার পরিকল্পনা মতো কাজ করতে শুরু করলাম। ক্লাস শেষ হওয়ার পর আমি লক্ষ্য করলাম সাগর দরজা দিয়ে বের হচ্ছে। আমি তাড়াতাড়ি আমার ব্যাগ গুছিয়ে দরজা দিয়ে বের হতে লাগলাম আর নিজে ইচ্ছে করেই সাগরের গায়ে ধাক্কা দিলাম। এমন একটা ভাব করলাম যাতে সবাই বোঝে সাগর আমাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে
আমি নিজেকে সামনে নিয়ে দুইটা ঠাস ঠাস করে সাগরের গালে থাপ্পড় বসিয়ে দিলাম আর বলতে লাগলাম, মেয়ে দেখলেই খালি ধাক্কা দিতে মন চায়, তাই না? অসভ্য ছেলে কোথাকার। সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। খ্যাতের বাচ্চা, খ্যাত তোর সাহস তো কম না? ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমার মুখে মুখে তর্ক করছিস। এখন আবার মুখে কুলুপি তুলি কেন? আপনি তো বললেন যাতে আপনার মুখের উপর কথা না বলি। আরোহী, দেখছিস ওর কত বড় সাহস, এত কিছু হয়ে যাওয়ার পরেও তোর সাথে কথা বলার সাহস দেখায়। তাই তো দেখছি। এর একটা বিহিত করতে হবে, না হলে না জানি কালকে কি করবে। হ্যাঁ, কি করা যায় বলতো? আমি বলি কি, ওকে কান ধরিয়ে এখান থেকে গেট পর্যন্ত নিয়ে যা। বুদ্ধিটা খারাপ না, চল ওইটাই করি। ওই খ্যাত কান ধরে এখান থেকে যা। আমি পারবো না। কি বললি তুই? আমার মুখের উপরে কথা? তুই কান ধরে গেট পর্যন্ত যাবি নাকি সবার হাতে মার খাবি? জানিস তো একটা মেয়েকে ইচ্ছে করে ধাক্কা দেওয়ার পরিণাম কি হতে পারে? কিন্তু আমি তো ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি। তোর কি মনে হয় তুই এটা সবার সামনে বলবি আর সবাই তোর কথা বিশ্বাস করে নেবে? যদি এইটাই মনে করে থাকিস তাহলে তুই ভুল ভাবছিস। এখনো সময় আছে, এখান থেকে কানে ধরে চলে যা, না হলে বাকিটুকু আর বলতে হলো না। সাগর তার আগে মাথা নিচু করে কান ধরে কলেজ গেট পর্যন্ত যেতে লাগলো। আমাদের ঝগড়া এতক্ষণ পর্যন্ত যা যা দেখছিল সবাই অবাক হয়ে গেছিল, আর সবাই হয়তো ভাবছিল সামান্য একটা ধাক্কার জন্য আমি কেন সাগরের এমন শাস্তি দিলাম। কিন্তু সবাই তো জানে না সাগরকে আমি কোন ভুলের শাস্তি দিচ্ছি। সবাই না জানলেও সাগর হয়তো নিশ্চয়ই জানে বা বুঝে গিয়েছিল কেন আমি ওর সাথে এমন করেছি। সে যাই হোক, সাগর মাথা নিচু করে কান ধরে গেটের দিকে যাচ্ছে, আর তা সবাই দেখে সাগরের উপর হাসছে। দৃশ্যটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। এরপর থেকে প্রতিদিন সাগর কলেজে আসলেই ওর সাথে কোনো না কোনো কিছু নিয়ে ঝগড়া করতাম। কারণে অকারণে সব সময় সাগরকে মারতাম, আর সাগর সব সময় চুপ করে সবকিছু সহ্য করে নিত। কেন করতো তা আমি জানি না, কিন্তু ওকে দেখতাম সব সময় কলেজে এসে একা একা থাকতো, কারোর সাথে মিশতো না, শুধু কলেজে আসতো আর ক্লাস করে চলে যেত। আর মাঝে মাঝে আমরা আর জয়রা ওর সাথে ফাজলামি করতাম, দুষ্টুমি করতাম, সবসময় তো বিভিন্নভাবে মারতাম। তবুও সাগর মুখ বুঝে সহ্য করতো। সাগরের সাথে এমন খারাপ ব্যবহার করে কেন জানি একটা সময় পিছাসি মজা পেতাম, কিন্তু আমার মজা বেশি দিন স্থায়ী হলো না। কারণ কিছুদিন পরেই দেখলাম সাগরের সাথে জয় এবং বাকি সবাই হাসতে হাসতে ক্লাসে আসছে। এটা দেখে পূজা আমাকে বললো, আরোহী, ওই দেখ, আজকে জয় আর ওর বন্ধুরা খ্যাতটার সাথে কথা বলতে বলতে ক্লাসে আসছে। হ্যাঁ দেখছি। আমার মনে হয় ওরা খ্যাটের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আমারও তাই মনে হয়। আরোহী, তার মানে কিছু বুঝতে পারছিস তো? খ্যাটটাকে জ্বালানোর একদম কম হয়ে গেল। হ্যাঁ। এখন তাহলে কি করবি? একটু ভেবে নিই, তারপর দেখি কি করা যায়। আচ্ছা। তারপর আমরা ক্লাস করতে থাকি, কিন্তু আমার মন সব সময় একটাই ভাবছিল কিভাবে ওদের বন্ধুত্ব ভাঙা যায়। কিছু সময় ভাবার পর একটা বুদ্ধিও পেয়ে গেলাম, আর ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। সাগর, জয় এবং বাকিদের রেখে বাড়িতে চলে গেল। এই সুযোগে আমি বান্ধবীদের নিয়ে জয় এবং বাকিদেরকে নিয়ে কাছে গেলাম। কিরে জয়, আজকে দেখলাম নতুন বন্ধু বানিয়েছিস? হ্যাঁ বানিয়েছি। এতে তোর কোনো সমস্যা আছে নাকি? আমাদের সমস্যা নেই, কিন্তু তোদের জন্য আফসোস হচ্ছে। আফসোস হওয়ার কারণ? ঠিক আফসোস না, কিন্তু তোদের উপর মায়া হচ্ছে। কেন? তোদের চয়েস এত খারাপ, তার জন্য। আমাদের চয়েস খারাপ এইটা তোকে কে বললো? কে আর বলবে, আমরা তো নিজের চোখেই দেখলাম। দেখ আরোহী, যা বলার সরাসরি বল। তোর এই ঘোরানো পেছানো কথা শোনার মতো সময় আমাদের কাছে নেই। কে আর বলবো, তোরা শেষ পর্যন্ত কিনা একটা খ্যাতের সাথে বন্ধু করলি। ওর সাথে বন্ধুত্ব কি করে করলি রে? তোদের কি একটু ঘৃণা লাগলো না? ওর সামনে গেলেই তো আমার বমি আসে, আর তোরা কিনা ওর সাথে বন্ধুত্ব করলি। ছি! ঠাস ঠাস করে শব্দ হলো। জয় আরোহী দুই গালে থাপ্পড় বসিয়ে দিল। তোর তো সাহস কম না, তুই আমার গালে থাপ্পড় মারিস? এখন তো মাত্র থাপ্পড় মেরেছি, এরপর যদি কোনোদিন তোর ওই মুখ দিয়ে সাগরের নামে খারাপ কথা বলতে শুনি তাহলে তোর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। শুধু তাই নয়, তোকে যদি সাগরের সাথে খারাপ কোনো ব্যবহার করতে দেখি তাহলে তোর কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। কথাটা মাথায় রাখিস। জয় আমাকে এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল। বাহ বাহ,
খ্যাটটার সাথে বন্ধুত্ব করেও ওদের দেখি একদিনের ব্যবহার পরিবর্তন হয়ে গেল। তাই তো দেখছি। না জানি এই খ্যাটটার সাথে চলে সামনে ওরা আরো কি কি করে। আরোহী, তুই চুপ করে গেলি কেন? কিছু বল। আমি আর সেদিন ওদের সাথে কথা না বাড়িয়ে বাড়ি চলে আসলাম। এইদিকে সেদিনের রাস্তার অপমান, তার উপর আজকে জয় আর ওর বন্ধুদের থাপ্পড় আমার রাগটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। বারবার সবকিছুর জন্য সাগরকে দোষ দিতে শুরু করলাম। তাই মনে মনে ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা বুদ্ধি বের করলাম। পরের দিন কলেজে যাবার পর আমার বান্ধবীরা আমাকে ধরলো। কি আরোহী, কালকে কিছু না বলে চলে গেলি কেন? ভালো লাগছিল না তাই। খ্যাটটার সাথে কি করবি, কিছু ভেবেছিস? হ্যাঁ। তা কি ভাবলি? দেখতে থাক, তাহলে তোর নিজেই জানতে পারবি। আরোহী, তোকে একটা কথা বলি, শুন। কি কথা? সাগরের সাথে তুই এই পর্যন্ত যা করেছিস তা যথেষ্ট হয়েছে। আর নতুন কিছু করিস না, না হলে কি? না হলে তার পরিণাম হয়তো ভালো হবে না। তুই আমাকে হুমকি দিচ্ছিস? না, আমি তোকে হুমকি দিচ্ছি না, আমি শুধু তোকে সতর্ক করে দিচ্ছি। আমাকে সতর্ক করতে হবে না, আমি জানি আমি কি করেছি। আর আমি এইটাও জানি এর পরিণাম কি হতে পারে। সেদিন আমি আর নীলিমার কথা না শুনে সাগরের সামনে চলে গেলাম। সাগর জয় এবং বাকিদের সাথে আড্ডা দিচ্ছিল। সাগর, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোর আবার সাগরের সাথে কি কথা থাকতে পারে? তুই কি সাগরকে অপমান করতে এসেছিস? তোর একটু থাম, আগে তো শুনতে দে উনি আমাকে কি বলতে এসেছে। কি আর বলবে, নিশ্চয় তোকে আবার অপমান করতে এসেছে। তোরা বিশ্বাস কর, আমি সাগরকে অপমান করতে আসিনি। তাহলে কেন এসেছিস? আমি সাগরের কাছে ক্ষমা চাইতে এসেছি। কিসের জন্য? এতদিন ওর সাথে যত খারাপ ব্যবহার করেছি তার জন্য। সাগর, ওর কথা বিশ্বাস করিস না, এটা নিশ্চয়ই ওর কোনো নতুন চাল। না হলে যে মেয়ে কাল পর্যন্ত তোকে অপমান করতো সে নাকি আজকে এসেছে তোর কাছে ক্ষমা চাইতে। জানি তোরা আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু আমি সত্যি সাগরের কাছে ক্ষমা চাইতে এসেছি। কালকে যখন তোরা আমাকে কথাগুলো বলে গেলি, তারপর সারা রাত আমি ভেবেছি ওর সাথে আমি এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। এমনটা করা আমার উচিত হয়নি, তাই আজকে ক্ষমা চাইতে চলে এসেছি। সাগর, আমি এখনো বলছি ওর চোখের জলে ভুলিস না, এসব ওর নাটক। নাটক হবে কেন? কেউ একজন নিজের ভুল বুঝে ক্ষমা চাইতে এসেছে আর তোরা তাকে ক্ষমা করতে বারণ করছিস। করছি কারণ ছাড় না, উনি আমার ভুল বুঝতে পেরেছে, তাই অনেক। আর তাছাড়া তোরা তো আমার সাথে আগে খারাপ ব্যবহার করেছি, কিন্তু তোরা এখন তো আমার বন্ধু হয়ে গেছিস না, তাই ওনাকে আমি ক্ষমা করে দেবো। তুমি সত্যি বলছো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আজকে থেকে আমি বন্ধু। সরি, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। মেয়েদের সাথে নাকি আমার সাথে? হয়তো তুমি আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি, তাই আমার সাথে বন্ধুত্ব করতে যাচ্ছ না। আচ্ছা, আজকে থেকে আমরা বন্ধু, আমি হাত মিলিয়ে বললাম। বন্ধুদের কিন্তু আপনি করে বলতে হয় না, হয় তুমি না হলে তুই করে বলতে হয়, মনে থাকে জানো? হ্যাঁ, থাকবে। এভাবেই আমাদের বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা। সেখান থেকে একদিন তোমরা আমাদের একসাথে ঘুরতে দেখে ফেলো, তারপর আমাদের বাড়ি ডেকে আমাদের সাথে কথা বলে আমাদের লেখাপড়ার পর আমাদের বিয়ে ঠিক করো। আমাদের ভালোবাসার সম্পর্ক শুরু হওয়ার পর থেকে আমি সাগরের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলাম, কিন্তু কোনোভাবেই সেই সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু তোমরা আমাদের বিয়ে ঠিক করে সেই সুযোগটা আমাকে পাইয়ে দিলে, আর আমি একটা নতুন পরিকল্পনা সাজিয়ে দিই। সেই হিসেবে কাজে নেমে পড়লাম।